আচ্ছা, আজকে আমরা কি পড়বো? আজকে আমরা আরো কিছু নতুন টপিক পড়বো, ঠিক আছে? হুম তো হুম এই টপিক গুলো হচ্ছে যে ইম্পর্টেন্ট, ওকে অনেক অনেক ইম্পর্টেন্ট। হুম তো এমন একটা প্রথম আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে গ্যাস তরল পরিবর্তন। হুম তো টপিকের নাম থেকে বোঝা যাচ্ছে কি হুম গ্যাস থেকে তরল করবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এটা হঠাৎ কি হলো? পানি খাও আচ্ছা, একটা বস্তু কঠিন অবস্থায় থাকতে পারে, তার আমি তো হ্যাঁ ইয়া চালু করিনি, রেকর্ড না রেকর্ড না। ইয়েকে আজ করিও ওর নাম কি রে তোমার বান্ধবীটার আমার বান্ধবী প্রমা প্রমা। হুম হ্যাঁ, ওকে মেসেজ দেবো একটু পর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাঁড়া, এখনই দিয়ে দিলাম, যা, ঠিক আছে নাহলে ভুলে যাই আমি পরে। হ্যাঁ ঠিক আছে প্রমা আমার মাসি না মাসি ওর বাবা আমার দাদু হ্যাঁ ঠিক আছে তাকে আমার মার দাদু বলে যাবে এই যে ওর কতদিনের মেসেজ আমি সিনই করিনি। এসে দিও ওকে, ওকে তাহলে আমরা শুরু করতেছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, একটা বস্তু কঠিন অবস্থায় থাকতে পারে, তরল অবস্থায় থাকতে পারে, গ্যাসীয় অবস্থায় থাকতে পারে। আমি বলি এখানে নোটগুলো অনেক সুন্দর করে সাজাইছি, প্লাস হচ্ছে কি সহজ করে। হ্যাঁ, হুম হুম আলটিমেটলি তুই যদি এখন বই পড়তে যাস দেখবি এগুলো অনেক কঠিন ভাবে লেখা আছে, তোর পড়ার ইচ্ছা হ্যাঁ লাগবে হ্যাঁ না। আর আমরা বেশিরভাগ এই টপিক গুলো স্কিপ করে যাইতাম আমি আমার টাইমে, ঠিক আছে? হুম পরে পরে মারা হুম খাই, পরে মারা খাইছে, তারপর আবার পড়া লাগছে এগুলো। হ্যাঁ, হুম তো হুম তোর ক্ষেত্রে হুম আমি শুরু থেকে পড়াই দিচ্ছি, ঠিক সহজ আছে সহজ ভাবে লিখে, ঠিক আছে? হুম হুম একটা বস্তু কঠিন অবস্থায় থাকতে পারে, তরল অবস্থায় থাকতে পারে, গ্যাসীয় অবস্থায় থাকতে পারে। ওকে, হ্যাঁ তো হুম আবার কঠিন থেকে আমরা তরলে কনভার্ট করতে পারি, তরল থেকে আবার গ্যাসে কনভার্ট করতে পারি, আবার গ্যাস থেকে তরলে কনভার্ট হ্যাঁ করতে পারি, তরল থেকে কঠিনে কনভার্ট করতে পারি, পারি না চাইলে? হ্যাঁ হ্যাঁ তো এগুলো তো আমরা ছোটবেলায় পড়ছি। তো এখন কথা হচ্ছে যে তরল হুম হুম থেকে গ্যাসে কনভার্ট করার সময় দুইটা জিনিসের উপর নির্ভর করে, টেম্পারেচার আর প্রেসার, হ্যাঁ ঠিক আছে? আর তরল হ্যাঁ থেকে কঠিন বা কঠিন থেকে তরল ক্ষেত্রে শুধু টেম্পারেচার উপর নির্ভর করে। যেমন আচ্ছা আমি যদি একটা উদাহরণ হ্যাঁ দিই, একটা কঠিন পদার্থকে যদি তাপ দেস, এটা আস্তে আস্তে তরলে কনভার্ট হবে না? হ্যাঁ কিন্তু আবার তরল থেকে যদি তাপটা সরাই ফেলাস, এটা আবার কঠিনে কনভার্ট হবে না? হ্যাঁ কিন্তু তরল থেকে গ্যাসে কনভার্ট করার সময় শুধু তাপ দিলেই যে গ্যাসে কনভার্ট হবে এমন না। তরল থেকে গ্যাসে কনভার্ট হুম করার সময় তাপের পাশাপাশি একটা প্রেসারও দেওয়া লাগে। চাপ হ্যাঁ হ্যাঁ, আবার গ্যাস থেকে তরলে হুম কনভার্ট করার সময় শুধু তাপটা সরাই দিলে হয় না, চাপটাও সরাই দিতে হয়, যে হুম চাপটা আমরা দিয়েছিলাম গ্যাসে কনভার্ট করার জন্য, ওকে ঠিক আছে? হুম হুম তাহলে কঠিন ও তরলের রূপান্তর প্রধানত তাপমাত্রা নির্ভর, তরল ও গ্যাসের রূপান্তর তাপমাত্রা ও চাপ নির্ভর। এটা বুঝাতে পারছি? হুম হুম। হ্যাঁ গ্যাসকে তরলে রূপান্তর করা স্টেপ, তার মানে গ্যাসকে আমরা আমাদের আলটিমেট স্টেপ কি? টপিকের নাম কি? গ্যাস তরল পরিবর্তন। মানে গ্যাস থেকে তরলে হ্যাঁ কনভার্ট করবো, তাই না? হ্যাঁ তো গ্যাস থেকে তরলে কনভার্ট করার জন্য আমাদেরকে দুইটা স্টেপ ফলো করতে হয়। কেমনে করতে হবে? প্রথমত গ্যাসের তাপমাত্রাটা হ্রাস করে ফেলবো। হুম হুম, আমি বলি গ্যাসের তাপমাত্রা হ্রাস করা মানে কি? গ্যাসের ভিতরে একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা আছে বলে তো অণুগুলো এরকম ছড়াই ছিটায় আছে, ছড়াই ছিটাই হ্যাঁ এভাবে আছে। তো তাপমাত্রাটা যদি হ্রাস করে হ্যাঁ দিই, অণুগুলো কাছাকাছি চলে আসবে, একেবারে কাছাকাছি চলে হুম আসবে। কাছাকাছি চলে আসলে এটা হুম অণুগুলো কাছাকাছি চলে আসা মানে তো তরল, ঠিক না? হ্যাঁ কঠিন হ্যাঁ তরল গ্যাসের মধ্যে আমরা পার্থক্য তৈরি করি কেমনে? ওদের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব গুলা, আন্তর্জাতিক দূরত্ব হ্যাঁ যেমন কঠিন কঠিন পদার্থগুলা এরকম অণুগুলা লাগানো থাকে গায়ে, সেজন্য এটা কঠিন। হ্যাঁ তরলের ক্ষেত্রে হ্যাঁ একটু দূরে দূরে থাকে, একটু দূরে দূরে থাকে আর গ্যাসের ক্ষেত্রে অনেক দূরে দূরে থাকে। অনেক দূরে দূরে তো এটা কেমনে হয়? আমরা যদি স্টেপ বাই স্টেপ এখানে একটা তাপমাত্রা দিছি, আগুন দিছি, তো আগুন দিলে এটা ছোটাছুটি শুরু করবে না? তো হ্যাঁ একটা ছোটাছুটি শুরু করলে প্রথম তরল কনভার্ট হবে, তাপমাত্রা যদি আরো বাড়াই দিই তাহলে কি হবে? আরো গ্যাসে কনভার্ট হবে, তাই না? গ্যাসে কনভার্ট হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ আরো দূরে দূরে সরে যাবে। হ্যাঁ কিন্তু প্রশ্ন হ্যাঁ হচ্ছে যে এখানে তাপমাত্রা দেওয়ার সাথে সাথে একটা নির্দিষ্ট পরিমাণ কি দেওয়া লাগে? প্রেসারও দেওয়া লাগে। প্রেশার দেওয়া লাগে হ্যাঁ প্রেসার দিলে তারপর হচ্ছে কি এটা গ্যাসে কনভার্ট হয়, এই তরলটা গ্যাসে কনভার্ট হয়, হ্যাঁ ঠিক আছে? এখন কথা হচ্ছে হুম, আমরা যদি এই যে তাপমাত্রাটা এখানে দিছি, তার মানে এই তাপমাত্রা দেওয়ার কারণে তো গ্যাসগুলো ছোটাছুটি করতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ তো তাপমাত্রাটা যদি আমরা লো করতে থাকি, গ্যাসের ছোটাছুটিটা কমে যাবে, হ্যাঁ গ্যাসের অণুগুলো ছোটাছুটি কমে যাবে, অণুগুলো ছোটাছুটি কমে গেলে হ্যাঁ আস্তে আস্তে এই পর্যায়ে চলে আসা শুরু করবে না? হ্যাঁ 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 তো এই পর্যায়ে আসা শুরু করবে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ঠিক আছে?
হুম, সেকেন্ড স্টেপ আমরা কি করবো? সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা এই যে প্রেসারটা দিছিলাম এই তরলের উপর, যে হ্যাঁ, প্রেসারটা দিয়ে আমরা তো গ্যাসে কনভার্ট করছিলাম, এই প্রেসারটা আস্তে আস্তে লো করতে থাকবো, হ্রাস করতে ওকে। থাকবো। তাহলে এটা আস্তে হুম, আস্তে এখানে কনভার্ট হতে থাকবে না? হুম, 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 তরল কনভার্ট হতে থাকবে না? হ্যাঁ, তো এই কথাগুলাই বলছে আর কি, স্টেপ ওয়ান স্টেপ টু আকারে বলছি, ঠিক আছে? তো আমরা হুম, স্টেপ টু সবগুলো বলে গেছি। প্রথমে স্টেপ ওয়ান আবার কিছু ভাগ আছে দেখি, গ্যাসের তাপমাত্রা হ্রাস করি, ঠিক আছে? হুম, হুম, স্টেপ ওয়ানে তো গ্যাসের কণাগুলো হুম, হ্রাস হ্রাস করলে কি হয়? গ্যাসের কণাগুলো গতিশক্তি যেন কমে যায়, এই কারণে কমে হ্রাস যায়। হুম, করতেছি। আর গ্যাসের তাপমাত্রা যেন গ্যাসটি সন্ধি তাপমাত্রার নিচে নেমে আসে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে? হুম, আমি হুম, এতক্ষণ নরমাল একটা তোকে কনসেপ্ট দিয়ে দিছি, আইডিয়াটা জাস্ট একটা কনসেপ্ট হ্যাঁ, আইডিয়া, কিন্তু একটু ডিটেলসে হ্যাঁ, যাইতে হবে এবার, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, তো গ্যাসের তাপমাত্রা হ্রাস কেন করি আমরা? তরলে কনভার্ট করার জন্য প্রথমত গ্যাসের কণাগুলো গতিশক্তি যেন কমে যায়, এটা আমি বুঝাইছি, কিন্তু হ্যাঁ, বুঝাইনি হ্যাঁ, কোনটা? এটা গ্যাসের তাপমাত্রা হুম, যেন গ্যাসটির সন্ধি হুম, তাপমাত্রার নিচে নেমে আসে। তো সন্ধি তাপমাত্রা কি, এটা কেন করে, কি করে, এগুলো আমরা এখন জানবো, ঠিক আছে? ওকে। হুম, তো স্টেপ টু কি করে? গ্যাসের উপর প্রয়োজনীয় চাপ প্রদান করে, তাহলে তাকে তরল। তরলে রূপান্তর করা যায়। এই যে হ্যাঁ, এটা কি বলছিলাম, তার আমি একটু উল্টা বলে দিয়েছি। গ্যাসগুলা অণুগুলো ছড়াই ছিটায় থাকে, ঠিক না? হুম, মানে ফ্লোতে বলে ফেলছি আমি। তো এটা প্রেসার, তো প্রেসার দিলে কি হবে? এখানে যদি আমরা একটা প্রেসার দিই, তার মানে এগুলাকে কাছাকাছি নিয়ে কাছাকাছি আসতেছি। চলে আসবে। হ্যাঁ, তার মানে প্রেসার হ্রাস না, প্রেসার কি দিতে হবে যে, বৃদ্ধি করতে হবে যে। হ্যাঁ হ্যাঁ, প্রেসার বৃদ্ধি করতে হবে। আচ্ছা। হুম, প্রেসার বৃদ্ধি করলে এটা আস্তে আস্তে তরল গরম হুম, হতে থাকবে, কারণ অণুগুলোকে আমরা চাপ প্রদান করে কাছাকাছি নিয়ে আসতেছি, উপর থেকে একটা চাপ দিচ্ছি, ফিল করে এটা। হ্যাঁ, তো ফিল করলে হ্যাঁ, অণুগুলো কি হচ্ছে, কাছাকাছি চলে আসতেছে না? হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, আমাদের বেসিক কি, অণুগুলো কাছাকাছি নিয়ে আসে তরলে কনভার্ট করা। হ্যাঁ, তো আমরা হ্যাঁ, প্রেসার প্রদান করব, হ্যাঁ, এটাই, ঠিক আছে? হুম, তাহলে স্টেপ ওয়ান স্টেপ টু বুঝাই গেছে। স্টেপ ওয়ান হচ্ছে তাপমাত্রা কি হ্রাস করতে হবে, হ্যাঁ, আর স্টেপ টু কি, চাপ প্রদান করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে সন্ধি তাপমাত্রা। সন্ধি তাপমাত্রা আমি ফার্স্ট টাইম পড়াইছিলাম, আমি জানি ভুলে গেছোস, ঠিক আছে? হুম, সন্ধি তাপমাত্রা ক্রিটিক্যাল এটাকে বলে ক্রিটিক্যাল টেম্পারেচার, ইংলিশে কি বলে? হুম, ক্রিটিক্যাল টেম্পারেচার। এটা ক্রিটিক্যাল টেম্পারেচার। এটার কনসেপ্টটা কোথা থেকে আসছে? প্রথমত আমরা একটু হুম, ইতিহাস পড়ে নিই, ইতিহাস পড়ার পর তারপর আচ্ছা, বোঝাবো। প্রথম হ্যাঁ, দিকে গ্যাসকে তরল রূপান্তরের সময় দেখা গিয়েছে, মানে গ্যাসকে তরলে কনভার্ট করতেছে, এই সময় দেখা গেছে কিছু কিছু গ্যাস, যেমন নাইট্রোজেন, হাইড্রোজেন, এরা অধিক চাপ প্রয়োগের ফলেও তরলে পরিণত হুম, হচ্ছিল না। হুম, অনেক প্রেসার প্রদান করতেছে, কারণ আমরা জানি কি, গ্যাস থেকে তরলে কনভার্ট করার সময় একটা 2 নাম্বার স্টেপটা কি, প্রেসার প্রদান করতে হবে। হ্যাঁ, কিন্তু কিছু কিছু গ্যাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রেসার যতই প্রদান করতেছি তারা তরলে পরিণত হচ্ছে না। তখনকার হুম, বিজ্ঞানী এই গ্যাস সমূহকে চিরন্তন গ্যাস হিসেবে অভিহিত করেছিলেন। চিরন্তন গ্যাস হুম, মানে কি, ওদেরকে জীবনে আমরা তরলে কনভার্ট করতে পারবো না, ওরা ভাই সবসময় আচ্ছা, গ্যাসই থাকবে, চিরন্তন গ্যাস। আচ্ছা, এবং হুম, এদের কোনো তরল অবস্থা নেই বলে ঘোষণা করেছিলেন। হুম, পরবর্তীতে অ্যান্ড্রুজ আচ্ছা, অ্যান্ড্রুজ কি করছে, তার পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছেন যে প্রতিটি নির্দিষ্ট গ্যাসের একটি নির্দিষ্ট ক্রান্তি তাপমাত্রা থাকে, হুম, ঠিক আছে? যার উপরে সেই গ্যাসকে রাখলে তাকে অধিক চাপ প্রয়োগ করলেও তরলে পরিণত করা যায় না। তার মানে কি, প্রত্যেকটা গ্যাসের একটা নির্দিষ্ট ক্রান্তি তাপমাত্রা আছে। ওই হুম, গ্যাসগুলা যদি কোনো কারণে ওই ক্রান্তি তাপমাত্রার উপরে থাকে, ধর কোনো হুম, গ্যাসের, ধর এক্স একটা গ্যাস, ওর ক্রান্তি তাপমাত্রা হচ্ছে যে 31.1 ডিগ্রি সেলসিয়াস, হুম, ঠিক আছে? হুম, তো কোনো কারণে যদি এটা 32 তে থাকে, কথার কথা, হ্যাঁ, হ্যাঁ, ওকে আমরা যতই প্রেসার প্রদান করি, ও কখনো লিকুইডে কনভার্ট হবে না, না, ঠিক আছে? হুম, তার মানে নিশ্চয়ই হাইড্রোজেন, নাইট্রোজেন যেগুলো আছে, ওই বিজ্ঞানীরা ঠিকই হ্যাঁ, প্রেসার প্রদান করতেছিল ঠিকই পরীক্ষা করার জন্য, কিন্তু ওরাই একটা কনসেপ্ট মিস গেছিল, ক্রান্তি তাপমাত্রা। হ্যাঁ, নিশ্চয়ই হাইড্রোজেন আর নাইট্রোজেন গুলো কি ক্রান্তি তাপমাত্রা, ওদের নির্দিষ্ট ক্রান্তি তাপমাত্রার উপরে ছিল, হুম, আর সেই জন্য যত চাপ প্রয়োগ করতেছিল এটা কখনো গ্যাসে সরি তরলে কনভার্ট হচ্ছিল না, ছিল না, ঠিক না? হ্যাঁ, প্রত্যেকটা গ্যাসে কিন্তু নির্দিষ্ট ক্রান্তি তাপমাত্রা থাকে, মানে হুম, হাইড্রোজেন একটা থাকবে, নাইট্রোজেনের একটা হুম, থাকবে, যার উপর কিন্তু, এবং কোনো গ্যাসকে তার সন্ধি তাপমাত্রার নিচে রাখলেই, মানে সন্ধি তাপমাত্রা বা ক্রান্তি তাপমাত্রা সেম জিনিস, ঠিক আছে? হ্যাঁ, সন্ধি হ্যাঁ, তাপমাত্রার নিচে রাখলেই অল্প চাপ প্রয়োগ করে তাকে গ্যাস হতে তরলে রূপান্তর করা যায়। উৎপাদন করা সম্ভব। তার মানে ওই এক্স গ্যাসটা যদি, যার ক্রান্তি তাপমাত্রা বা সন্ধি 31.1 ডিগ্রি সেলসিয়াস ছিল, 31.1 ডিগ্রি সেলসিয়াস ছিল, এটা যদি 30 ডিগ্রি সেলসিয়াসে থাকতো, তাহলে আমরা তাহলে রূপান্তর অল্প প্রেসার দিলে এটা কিসে কনভার্ট হয়ে যেত, এটা লিকুইডে কনভার্ট হয়ে যেত, তরলে। ঠিক আছে? হ্যাঁ, তার মানে কনসেপ্ট ক্লিয়ার কিনা বল? হ্যাঁ, ক্লিয়ার। এখন হচ্ছে সন্ধি তাপমাত্রার জিনিসটা কি, ঠিক আছে? হুম, যে যে এটা তাপমাত্রার উপরে এই তো কোনো, সংকর তাপমাত্রাই তো পড়ছিলাম তো।
হুম যে তাপমাত্রার উপরে কোনো গ্যাসকে রেখে অধিক চাপ প্রয়োগ করলেও সেই গ্যাস তরলে রূপান্তরিত হয় না, এবং ওই তাপমাত্রার নিচে গ্যাসটিকে রাখলে প্রয়োজনীয় চাপ প্রয়োগ করলে কি সেই গ্যাস তরলে রূপান্তর হয়ে যায়। সেই নির্দিষ্ট হ্যাঁ তাপমাত্রাকে ওই গ্যাসের নিঃসন্দি তাপমাত্রা বলে। হ্যাঁ তার মানে একটা প্রতিটা গ্যাসের একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে, যে তাপমাত্রার উপরে গ্যাসটা থাকলে ওকে আমরা যতই চাপ প্রয়োগ করি ও কখনো তরলে কনভার্ট হবে না। কিন্তু ওই নির্দিষ্ট হুম, তাপমাত্রার নিচে থাকলে আমরা ওকে প্রয়োজনীয় পরিমাণ চাপ প্রদান করলে কি হয়ে যায়, ও তরলে কনভার্ট হয়ে যায়। কনভার্ট হয়ে তার যায়। মানে ওই নির্দিষ্ট যে তাপমাত্রাটা আছে এটাকে বলে এক এক গ্যাসের জন্য সন্ধি তাপমাত্রা। ঠিক আছে? হুম, কার্বন ডাই হ্যাঁ অক্সাইডের সন্ধি তাপমাত্রা একটা, নাইট্রোজেন ডাই অক্সাইডের সন্ধি তাপমাত্রা একটা, মানে এরকম। হ্যাঁ ঠিক আছে? তো এটা হচ্ছে সন্ধি তাপমাত্রা, এটাকে টিসি দিয়ে প্রকাশ করে। টিসি টিসি দিয়ে প্রকাশ করা হয়। কারণ কেন, এটা পড়ছিলাম। ক্রিটিক্যাল টেম্পারেচার। টিসি মানে ক্রিটিক্যাল হ্যাঁ টেম্পারেচার। ঠিক আছে? সিটা আবার ছোট হুম, হাতে লিখতে হয়, খেয়াল রাখতে হবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ চ্যাপ্টার 4 এ পড়ছিলাম। তো আমি যে একটা গ্যাসের উদাহরণ দিচ্ছি 31.1 ডিগ্রি সেলসিয়াস, এটা বিখ্যাত একটা গ্যাস, সেটা কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ আর কার্বন ডাই অক্সাইড। এটার এমসিকিউ মাস্ট আসে যে কার্বন ডাই হ্যাঁ অক্সাইডের সন্ধি তাপমাত্রা কত, 31.1 হ্যাঁ ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, ওকে। এটা দ্বারা কি বুঝায়, কার্বন ডাই অক্সাইডের তার টেম্পারেচার যদি কোনো কারণে 35 ডিগ্রি সেলসিয়াস হইতো, মানে 31 হুম থেকে বেশি, 31.1 থেকে বেশি না, 35 ডিগ্রি হুম সেলসিয়াস হইতো, তাহলে আমরা যতই প্রেসার প্রদান করি না কেন গ্যাস কখনো তরলে কনভার্ট হইতো না। হুম কিন্তু কার্বন ডাই অক্সাইড টেম্পারেচার যদি 28 ডিগ্রি সেলসিয়াস, মানে এই টেম্পারেচারটা নিচে আছে না এখন, হুম তখন আমরা যদি কিছু পরিমাণ প্রেসার দেখো। প্রদান করি, মানে প্রয়োজন অনুসারে প্রেসার প্রদান করি, তাহলে কি হবে, গ্যাসটা অবশ্যই তরল কনভার্ট হুম হয়ে যাবে। হ্যাঁ তার মানে সন্ধি তাপমাত্রা নিয়ে ফুল কনসেপ্ট ক্লিয়ার কিনা বল? হ্যাঁ ক্লিয়ার। এবার যাবো সন্ধি চাপে। এটা আগে খরচ নেই, এটা হচ্ছে এই চ্যাপ্টারে পড়া সন্ধি চাপ, হুম ক্রিটিক্যাল হুম প্রেসার। ঠিক আছে? তো এটা তেমন হুম কিছু না, কোনো গ্যাসকে সন্ধি তাপমাত্রায় রেখে সন্ধি তাপমাত্রায় রাখতে হবে, সন্ধি তাপমাত্রা বেশি বা নিচে না। যেমন কার্বন ডাইঅক্সাইডের উদাহরণ যদি হুম বলি, 31.1 ডিগ্রি 31। সেলসিয়াসে রাখতে হবে কার্বন ডাইঅক্সাইডকে। হুম ওর হুম সন্ধি তাপমাত্রাতে হুম হুম রাখলে সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করলে গ্যাস তরলে রূপান্তরিত হয় তাকে সন্ধি চাপ বলে। মানে ব্যাপারটা কি, হুম আমরা কি জানি, সন্ধি তাপমাত্রার উপরে থাকলে ওকে যত চাপ প্রদান করা হোক ও কখনো তরলে কনভার্ট হবে না। হ্যাঁ আবার সন্ধি তাপমাত্রার নিচে থাকলে ও তরলে কনভার্ট হবে প্রয়োজন অনুসারে প্রেসার হ্যাঁ প্রদান করে। তাই হ্যাঁ কিন্তু সন্ধি তাপমাত্রায় থাকলে কি হবে, সন্ধি হুম তাপমাত্রায় থাকলেও ওকে মিনিমাম একটা প্রেসার দিলে ও অবশ্যই ইয়াতে কনভার্ট হবে, কিসে, তরলে 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 কনভার্ট হবে। তো তরলে। তো সর্বনিম্ন যে প্রেসারটা প্রদান করলে ও ইয়াতে তরলে কনভার্ট হওয়া শুরু করবে, ওই সর্বনিম্ন চাপটাকে বলা হয় সন্ধি চাপ। হুম বুঝতে পারছি? হ্যাঁ ধর কার্বন ডাই অক্সাইড তার সন্ধি তাপমাত্রাতেই আছে 31.1 ডিগ্রি সেলসিয়াসে। হুম তো এই সময়ে ওকে মিনিমাম যে প্রেসারটা দেওয়ার কারণে ও তরল কনভার্ট হওয়া শুরু করছে, সেই হ্যাঁ প্রেসারটাকে বলা হয় কি, সন্ধি চাপ। সন্ধি চাপ। সন্ধি চাপ। এখন কথা হচ্ছে মিনিমাম কেন বলতেছি, মিনিমাম বলতেছি হ্যাঁ কারণ ওকে 72.9 অ্যাটমসফিয়ার মিনিমাম দিছি বলে ওর তরল কনভার্ট হওয়া শুরু করছে, ঠিক না? তা আমরা যদি হুম 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 73 দিতাম বা 74 দিতাম, ও তো অবশ্যই তরল কনভার্ট হইতই। হ্যাঁ, কেন হ্যাঁ আরো বেশি হ্যাঁ দিয়ে দিচ্ছি না প্রেসার। হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ 71 দিলে কেউ তরল কনভার্ট হইতো না। না। তো ও 31.1 ডিগ্রি সেলসিয়াস আছে, এই সময় ওকে মিনিমাম যে সর্বনিম্ন যে প্রেসারটা দেওয়ার ফলে ও তরলে কনভার্ট হওয়া শুরু করছে, ওই প্রেসারটাকে আমরা হুম বলবো সন্ধি চাপ। ওকে। তাহলে এটা ফুল ক্লিয়ার কিনা বল? হ্যাঁ এটা যেন আর না ভুলো, সন্ধি তাপমাত্রা সন্ধি চাপ কারণ এগুলা ইয়াতে ফার্স্ট হুম পেপারও আছে। ঠিক আছে? ওকে। হুম ফার্স্ট পেপার আবার এবার পড়াইতে হবে না, সব গুছাই টুচাই। হ্যাঁ যদিও গুণগত রসায়ন পড়াই ফেলছি, এটা তুই নোট করে রাখবি, মানে হ্যাঁ পরীক্ষা শেষে। হ্যাঁ তারপর কি, সন্ধি আয়তন। আমাদের। সন্ধি আয়তন হচ্ছে যে নরমালি তোদের আসে না, বা এটা নিয়ে প্রশ্ন খুব কম। ঠিক আছে? এটা হুম তেমন মাথা ঘামানোর কিছু নেই, এটা সহজ একটা বিষয়। জাস্ট এই প্যারাটাই, কোনো গ্যাসকে তার সন্ধি চাপ ও সন্ধি তাপমাত্রায় রাখা হলে, মানে একটা গ্যাসকে তার সন্ধি চাপেও রাখছি, সন্ধি তাপমাত্রায়ও রাখছি, হ্যাঁ তখন ওই গ্যাসটার 1 মোল পরিমাণ যে আয়তনটা দখল করবে বা যে আয়তনটা অর্জন করবে সেটাকে সন্ধি আয়তন বলে। ইজি না? ওকে। হুম যেমন কার্বন হুম ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা হচ্ছে 31.1 ডিগ্রি সেলসিয়াস, সন্ধি চাপ হচ্ছে 72.9 অ্যাটমসফিয়ার, তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড এই তাপমাত্রায় থাকলে আর এই চাপে থাকলে যে আয়তনটা দখল করে সেটাকে বলা হয় সন্ধি আয়তন। সন্ধ্যা তার মানে বুঝছি। কার্বন ডাইঅক্সাইডের সন্ধি আয়তন কত, 95.65 mm। 95.65। তো এইগুলো হচ্ছে এমসিকিউর জন্য লাগবে আর কি। ওকে। আর অনুধাবনের জন্য সন্ধির তাপমাত্রা লাগবে, সন্ধির চাপও লাগবে। সন্ধির তাপমাত্রা কাকে বলে বুঝাই বলো, বা সন্ধির চাপ কাকে বলে বুঝাই বলো, এগুলো অনুধাবনমূলক প্রশ্ন। ওকে। তো নোট, একটা কি নোট, কোনো গ্যাসের তাপমাত্রা যখন সন্ধি তাপমাত্রা অপেক্ষা বেশি থাকে
তখন সেই গ্যাসের কণাগুলোর গতিশক্তিও এমন বেশি হয় যে এদের উপর যতই চাপ প্রয়োগ করা হোক এদেরকে নিকটে আনা সম্ভব হয় না। তরলে রূপান্তর করার জন্য হুম প্রয়োজনীয় আন্তঃআণবিক বল সৃষ্টি হয় না। তার মানে বোঝা গেছে কেন সন্ধি তাপমাত্রা উপরে থাকলে কোনো গ্যাসকে যতই চাপ প্রয়োগ করা হোক ও কেন তরলে কনভার্ট হয় না। এটার কারণ হুম হচ্ছে তখন গ্যাসের কণাগুলোর গতিশক্তি অনেক বেশি থাকে, গতি অনেক বেশি হুম থাকে। ঠিক আছে? তো যতই প্রেসার হুম তেজ না কেন ওদেরকে নিকটে আনা যায় না, কারণ নিকটে আনলেই তো তরল হয়ে যাচ্ছে। হ্যাঁ। দাঁড়া, এক মিনিট, ফোন দিচ্ছে। আচ্ছা 5 মিনিটে আসতেছি। আচ্ছা ওকে। আচ্ছা তাহলে দেখ ওকে। কি করতে পড়াচ্ছিলাম। আচ্ছা এটা তো বললাম যে যদি প্রশ্ন আসে যে সন্ধি তাপমাত্রার উপরে থাকলে কেন কোনো গ্যাসকে তরলে কনভার্ট করা যায় না, দিছে, হ্যাঁ। তাইলে সেটাও বলা আছে। তো আমরা আসলে এটা লিখে দিচ্ছি। হ্যাঁ। কারণ কেন তখন গ্যাসের গতিশক্তি অনেক বেশি হ্যাঁ। থাকে অণুগুলো। ওকে। হুম তার মানে এখন হচ্ছে যে ওকে। এটা আমি কয়েকটা দিছি আর কি, ঠিক আছে, কয়েকটা দিছি কারণ আমি অলরেডি শর্টকাট পছন্দ করি। হুম। বাট আমি তাও হুম সাজেস্ট করব, বইতে একটা চার্ট আছে, ঠিক আছে, গ্যাসের নাম হুম সন্ধি তাপমাত্রা, মানে এক এক গ্যাসের জন্য কত সন্ধি তাপমাত্রা, যেমন কার্বন হুম ডাইঅক্সাইড 31.1 ডিগ্রি সেলসিয়াস, অক্সিজেনের হ্যাঁ। -18.6 ডিগ্রি সেলসিয়াস, নাইট্রোজেনের -146.9 ডিগ্রি সেলসিয়াস, হাইড্রোজেনের এত ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ। হিলিয়ামের এত ডিগ্রি সেলসিয়াস, অ্যামোনিয়ার এত। তো এগুলো মুখস্থ করতে হবে কয়েকটা, এখানে বইতে এই কয়েকটাই আছে, তবে আমি বলবো যে নাইট্রোজেন, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডটা মুখস্থ করলে এনাফ। ঠিক আছে, মুহূর্তে এনাফ। ওকে। ঠিক আছে, কারণ এতগুলো মনে রাখা সম্ভব হুম। না। তবে তাও সাজেস্ট হ্যাঁ। করবো যেহেতু প্রথমবার পড়তেছোস, প্রথমবার হুম। হ্যাঁ। অ্যাডমিশন টাইমে এগুলো পড়লে হয়, এই তিনটা পড়লে হবে। ওকে। যেহেতু প্রথমবার পড়তেছোস তাহলে হ্যাঁ। প্রথমবার একটু ভালো করে পড়লে পড়ে ফেললে পড়ার অত ইয়ে হয় না। তো প্যারা হবে না, হ্যাঁ। তো বইতে একটা দেখবি চার্ট আছে এরকম, এই কয়েকটা গ্যাসেরই চার্ট আছে, ওদের সন্ধি তাপমাত্রা গুলা আর ওদের সন্ধি চাপ গুলা, সন্ধি চাপও হ্যাঁ। আছে। তো ওগুলো মুখস্থ করে গেলো, ওকে। সন্ধি তাপমাত্রা, সন্ধি চাপ। আচ্ছা। ঠিক আছে, বইতে আছে আচ্ছা। কিন্তু। আচ্ছা। ওকে। তাহলে ওকে। এখন কোথায় যাব, সিলিন্ডার, গ্যাসের ব্যবহার, সিলিন্ডার, তার মানে ওই ওই টপিক শেষ। ঠিক আছে, গ্যাস, গ্যাস হ্যাঁ। তরল কম্বাসনটা শেষ, ওই টপিক। এখন হচ্ছে হ্যাঁ। নতুন টপিক, হ্যাঁ। গ্যাস সিলিন্ডার জাতকরণে গ্যাস সূত্রের প্রয়োগ। ঠিক আছে, গ্যাস সূত্র হুম বলতে কি হুম বোঝায়, গ্যাসের সূত্র ওগুলাই যেগুলো আমরা পড়ে আসছি। দেখি বল ওকে। কোনগুলা, চার্লসের সূত্র, বয়েলসের সূত্র, এগুলো চার্লসের সূত্র, বয়েলের সূত্র। এগুলো হচ্ছে গ্যাসীয় সূত্র। ঠিক আছে, অ্যাভোগাড্রো সূত্র। হ্যাঁ। হ্যাঁ। হুম। হ্যাঁ। সিলিন্ডার জাত গ্যাসের ব্যবহার, সিলিন্ডার জাত গ্যাস ব্যবহার বলতে কি বুঝায়, আমি যদি একদম কমন একটা উদাহরণ কথা বলে, কমন এক্সাম্পল যেটা আমরা চোখের সামনে দেখি, সেটা হচ্ছে যে রান্নার কাজে যে সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, এলপিজি গ্যাস। এলপিজি, এলপিজি। হুম সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, তো এটাকে বলে হুম। সিলিন্ডার গ্যাস। তো সিলিন্ডার গ্যাস অনেক ভাবে থাকতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে এলপিজি গ্যাস, হ্যাঁ। একটা হচ্ছে সিএনজি গ্যাস, সিএনজি। একটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার, তারপর হচ্ছে আর্গন গ্যাস ভর্তি হুম। সিলিন্ডার, এসিটিলিন গ্যাস সিলিন্ডার। ঠিক আছে, হ্যাঁ। তবে এখানে খেয়াল রাখতে হবে এমসিকিউতে এই দুইটা থেকে মাস্ট, 4-5 থেকে মাস্ট আসবে। হ্যাঁ। আর আচ্ছা। 1-2 তো আমরা ডিটেলসেই পড়বো, জানি। হ্যাঁ। ডিটেলসে পড়বো একটু পর। ঠিক আছে, ঠিক দেখ আছে। এলপিজি, হ্যাঁ। এলপিজির ফুল নাম কি, লিকুইড পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম বানানো আমি ভুলে গেছি। ঠিক আছে, তুই দেখে নিস পেট্রোলিয়াম বানান ঠিক ওকে। লিখছি কিনা, লিকুইড ওকে। পেট্রোলিয়াম গ্যাস। ঠিক আছে, ওকে। হুম হুম। সিএনজি মানে কি কমপ্রেস ন্যাচারাল গ্যাস। কমপ্লেক্স ন্যাচারাল গ্যাস। তো এলপিজি গ্যাসটা কোথায় ইউজ করা হয়, রান্নার চুলিতে, ওই যে রান্নার ঘরে। হ্যাঁ। আর হ্যাঁ। সিএনজি গ্যাসটা অবশ্যই সিএনজিতে মোটর যান ইউজ করা হয়, যানবাহনে। আর অক্সিজেন হ্যাঁ। সিলিন্ডার তো অবশ্যই চিকিৎসা ক্ষেত্রে ইউজ করা হয়, ওই যে অক্সিজেন ইয়া লাগানো হয় হুম, হ্যাঁ। মুখের উপর। তো হ্যাঁ। হ্যাঁ। আর আর্গন গ্যাস ভর্তি সিলিন্ডার, এখান থেকে এমসিকিউ অবশ্যই আসবে ওয়েল্ডিং এর কাজে। তার মানে এমসিকিউটা কিভাবে আসবে, ওয়েল্ডিং এর কাজে কোন গ্যাস ভর্তি সিলিন্ডার ব্যবহার করা হয়, হ্যাঁ। আর্গন গ্যাস ভর্তি সিলিন্ডার ব্যবহার করা হয় ওয়েল্ডিং এর কাজে। উল্টাভাবে ওকে। আসতে পারে, আর্গন গ্যাস ভর্তি সিলিন্ডার কোথায় ব্যবহার করা হয়, ওয়েল্ডিং এর কাজে। হুম হুম তারপর এসিটিলিন, এসিটিলিন গ্যাস ভর্তি সিলিন্ডার, মানে এসিটিলিন গ্যাস আছে আর কি ওখানে। হুম ঠিক আছে, হুম ওটা কেন, হুম। ওটা কোথায় ইউজ করা হয়, লোহা কাটা জোড়া লাগানোর কাজে। তার মানে তুই নিজেই বুঝতেছস ওকে। যেগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ। হ্যাঁ। তার মানে লোহা কাটা ও জোড়া লাগানোর কাজে কোন গ্যাস সিলিন্ডার ইউজ করা হয়, এসিটিলিন গ্যাস সিলিন্ডার ইউজ করা হয়। হুম হুম। আর ওয়েল্ডিং ওয়ার্ডটা থাকবে বুঝবি এখানে আর্গন আছে, মানে আর্গনের সম্পর্কিত ওকে। কিছু একটা, কারণ এটা হুম যখন 5 নাম্বার চ্যাপ্টারটা পড়বি ওখানেও আছে ওয়েল্ডিং এর হুম। কথা। ঠিক আছে, ওকে। ওকে। তরল অবস্থায় সিলিন্ডারে ভর্তি করা হয় এলপিজি গ্যাস যেটা। এখন এখানে হ্যাঁ। 2 থেকে 5 পর্যন্ত যে গ্যাস সিলিন্ডার গুলোর নাম বলছি, হ্যাঁ। এর সবগুলাই সিলিন্ডারের ভিতর গ্যাসীয় অবস্থায় থাকে।
ওকে। কিন্তু ১ নাম্বার যে এলপিজি গ্যাস সিলিন্ডারের কথা বলছে এটাতে হুম, এটা হচ্ছে সিলিন্ডারে গ্যাসটা তরল আকারে থাকে। হুম, তার মানে আমরা আগের টপিকটা কেন পড়ে আসছি এবার বুঝছো? হ্যাঁ, কারণ আগের টপিকে কি বলছি গ্যাসকে তরলে কিভাবে কনভার্ট করতে হয়। তরল রূপান্তর করে, হ্যাঁ, তার মানে এলপিজি গ্যাস সিলিন্ডার যেটা হবে এখানে গ্যাসটা পেট্রোলিয়াম গ্যাসটা লিকুইডে কনভার্ট করে ঢুকানো হবে। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, এই যে আর গ্যাস সূত্র সবসময় কিসের ক্ষেত্রে কাটে? অনলি গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের সূত্রগুলা। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এটা যখন তরলে কনভার্ট করে বলছি এখন কি এটার উপর চার্লসের সূত্র, বয়সের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র এগুলা খাটবে? না, না। ঠিক আছে? তার মানে গ্যাসের সূত্র আর এলপিজির ক্ষেত্রে খাটে না। ওকে, গ্যাসীয় অবস্থায় সিলিন্ডারে ভর্তি করা হয়, গ্যাস সূত্র মেনে চলে। আর এরা হচ্ছে যে মানে ২ থেকে এই ৫ পর্যন্ত এরা হচ্ছে কি গ্যাসীয় অবস্থায় ভর্তি করা হয়। তাহলে গ্যাসীয় অবস্থায় যদি ভর্তি করা হয় তার মানে ওরা গ্যাস অবস্থায় আছে। আর গ্যাস অবস্থায় থাকলে হ্যাঁ, ওদের উপর অবশ্যই গ্যাসের সূত্র খাটাইতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, এবার হচ্ছে এলপিজি মানে এলপিজি সিলিন্ডারটা নিয়ে পড়ালেখা। ঠিক আছে? এটা কেমন হ্যাঁ, করা হয়? গ্যাস থাকে, পেট্রোলিয়াম গ্যাসটা থাকে, পেট্রোলিয়াম গ্যাসটাকে আমরা কি করি? শীতল প্লাস তরলীভূত করি। বুঝছো? হুম, প্রথম কি ছিল? প্রথম ছিল পেট্রোলিয়াম গ্যাস। হ্যাঁ, এটাকে আমরা কি করছি? এটাকে আমরা হ্যাঁ, তো শীতল আর তরলীভূত করছি। তো শীতল শীতল বা তরলীভূত করার হ্যাঁ, কারণে এটা লিকুইড হয়ে গেছে না? তরলীভূত মানে কি? লিকুইড করছি আরকি হ্যাঁ, গ্যাসটাকে। হ্যাঁ, হ্যাঁ, সেই জন্য নামের আগে এল হ্যাঁ, আসে। হ্যাঁ, ঠিক আছে? লাস্টে লিকুইড আসছে, হ্যাঁ, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। বুঝতে পারছি? হ্যাঁ, তার মানে এলপিজি হ্যাঁ, এবার লিকুইড পেট্রোলিয়াম গ্যাসে কনভার্ট করার পর এটা এবার সিলিন্ডারে ভর্তি করছে। বুঝানো গেছে কিনা বল? হ্যাঁ, গেছে, ওকে। ওকে, এলপি গ্যাসকে শীতল ও তরলীভূত করে কি ভর্তি করা হয় বলে ভর্তি করানোর সময় গ্যাস সূত্র মেনে চলে না। আর 6 অ্যাটমসফিয়ার চাপে আমরা কি জানি? গ্যাসকে তরলে কনভার্ট করার জন্য এই যে কোনো হুম, গ্যাসকে যদি আমরা লিকুইডে কনভার্ট করি, লিকুইডে কনভার্ট করে হ্যাঁ, তাহলে আমাদেরকে ২ টা জিনিস করতে হয়। এক হচ্ছে বাইরে থেকে একটা প্রেশার দিতে হয় হুম, হুম, আর টেম্পারেচারটা কমায় ফেলতে হয়। টেম্পারেচার কমায় ফেলতে হুম, হয়, ঠিক না? হুম, তো বাইরে থেকে যে প্রেশারটা দিচ্ছি এই প্রেশারটা এলপিজির ক্ষেত্রে কত? 6 অ্যাটমসফিয়ার। হুম, কত অ্যাটমসফিয়ার? 6 সিক্স, অ্যাটমসফিয়ার। তো এখান থেকে অবশ্যই এমসিকিউ আসবেই। তাই মিস ওকে, করা যাবে না। ঠিক আছে? হ্যাঁ, তারপর হচ্ছে কি সিএনজি বা অন্যান্য গ্যাস সিলিন্ডার হুম, যেগুলো মোটর যানে ইউজ করা হয় হ্যাঁ, এগুলো অবশ্যই হ্যাঁ, হ্যাঁ, গ্যাস সূত্র মেনে চলবে। কারণ কেন এগুলো মেনে চলবে, সিলিন্ডারের ভিতর গ্যাসীয় গ্যাস অবস্থায় থাকে। আছে, হ্যাঁ, 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 তাহলে প্রধানত ৩টি সূত্রকে ফলো করে: বয়লের সূত্র, চার্লসের সূত্র আর অ্যাভোগাড্রোর সূত্র। হুম, সিলিন্ডারকে গ্যাস দ্বারা পূর্ণ করা হলে গ্যাসের আয়তন, আচ্ছা এখানে এটা একটু পরে, প্রথমে আমি বলি কি কি হচ্ছে। ঠিক আছে? ধর এটা একটা আচ্ছা, সিলিন্ডার। হুম, আচ্ছা, এটা একটা সিলিন্ডার হলে এটা হচ্ছে প্রোডাকশন হাউস। প্রোডাকশন হাউস মানে কি? এখান থেকে গ্যাস উৎপাদন হবে। ঠিক আছে? ওকে, এখানে নির্দিষ্ট কোনো পরিমাণ কোনো গ্যাস নাই যে পেট্রোলিয়াম গ্যাস ইউজ করতে হবে, ওই গ্যাস ইউজ করতে আমরা জানি না কোন হুম, গ্যাস ইউজ করতে হয়। হুম, ঠিক আছে? ওকে, নরমালি ন্যাচারাল গ্যাস ইউজ করতে মানে মিথেন ইউজ করে। হ্যাঁ, হুম, মিথেনটাকে কম্প্রেস করে আরকি। হ্যাঁ, হ্যাঁ, তো সেজন্য এটার নাম কি? কম্প্রেস ন্যাচারাল গ্যাস। হুম? তো হুম, ন্যাচারাল গ্যাস যে সবসময় মিথেনই থাকবে এমন আরো আছে না ন্যাচারাল গ্যাস। হুম, তো হ্যাঁ, হ্যাঁ, আমরা জানি না এটা কোনটা কি আমাদের জানার দরকার মানে আমাদের কি হচ্ছে এটা হচ্ছে কথা। ঠিক আছে? আচ্ছা, তো প্রোডাকশন হুম, হাউস থেকে ধর একটা গ্যাস উৎপন্ন হচ্ছে। কারণ প্রোডাকশন হুম, হাউস মানে কি? কি প্রোডিউস করতেছে? গ্যাস প্রোডিউস করতেছে। হুম, ঠিক আছে? তো এটাকে চাইলে তুই যদি ভুলে যাস এটাকে গ্যাস প্রোডাকশন হাউসে লিখে দে। ঠিক আছে? গ্যাস প্রোডাকশন হাউস। আচ্ছা, তো গ্যাস প্রোডাকশন হাউস কি করতেছে? গ্যাস প্রোডিউস করতেছে। হ্যাঁ, গ্যাস প্রোডিউস করে আমরা একটা চিপি আছে ধর কথার কথা সিলিন্ডারের হ্যাঁ, ভিতরে হ্যাঁ, একটা হ্যাঁ, চিপি দিয়ে আমরা কি গ্যাসটা সিলিন্ডারের ভিতর প্রবেশ করাচ্ছি। ওকে? হ্যাঁ, হ্যাঁ, তো সিলিন্ডারের একটা নির্দিষ্ট আয়তন আগে থেকে ছিল। সিলিন্ডারের আরেকটা আয়তন আছে না? হ্যাঁ, এটা ধর বি সিলিন্ডার আরকি। সিলিন্ডারের আয়তনটাকে আমরা বি সিলিন্ডার ধরতেছি। তো আমাদের হুম, গ্যাসের একটা ধর্ম জানি কি? গ্যাস যেখানে রাখি সেখানের আয়তনটা দখল করে ফেলে। ঠিক না? হ্যাঁ, তার মানে হ্যাঁ, বি সিলিন্ডারে রাখলে গ্যাসের আয়তনও বি সিলিন্ডার হয়ে যাবে। হ্যাঁ, হয়তো আয়তনটা শুরুতে ভি টু ছিল, ধরে নিলাম ভি টু ছিল, কিন্তু এখন সিলিন্ডারের উপর ভিতর রাখলে তো ওর সিলিন্ডারের আয়তনটা দখল করবে। আমি যদি এটা ফিল করাই, হ্যাঁ, হ্যাঁ, এটা সিলিন্ডার, তো এখানে হুম, সিলিন্ডার হলে এখানে গ্যাসটা প্রবেশ করাইলাম। ঠিক আছে? গ্যাসগুলো প্রবেশ হ্যাঁ, করাইলাম। তো গ্যাসের কাজ কি? ওকে, ছড়ায় যাওয়া না?
তো হ্যাঁ ছড়াই দিয়ে গেলে তো আলটিমেটলি সিলিন্ডার আয়তনটা দখল করবে। যে পাত্রে রাখি দখল করবে, হ্যাঁ গ্যাসের একটা ধর্ম হচ্ছে যে পাত্রে সেটা রাখি আমরা আকার ধারণ করবে। ওটার আকার ধারণ করে। তাহলে ওর এখন আয়তন পি সিলিন্ডার হয়ে গেছে গ্যাসের আয়তনও। হুম এখন কক্ষ তাপ আমরা এই কাজটা করছি কোথায়? একটা রুমের ভিতর করছি, ঠিক আছে? হ্যাঁ আর রুমের টেম্পারেচার আমরা সবসময় কি জানি? কক্ষ তাপমাত্রা হচ্ছে যে 298 কেলভিন বা 25°C, 25 ডিগ্রি সেলসিয়াস। 298 কেলভিন। 25 ডিগ্রি সেলসিয়াস, ওকে? তার মানে কক্ষ হ্যাঁ তাপমাত্রায় কাজটা করছি। তো হ্যাঁ প্রোডাকশন হাউসটাও তো কক্ষ তাপমাত্রার মধ্যেই ছিল, তাই না? হ্যাঁ তার মানে এখানে যে টেম্পারেচার ছিল সিলিন্ডার ভিতর গেলে সেই টেম্পারেচারই থাকবে, গ্যাসের টেম্পারেচার কোনো পরিবর্তন হয়নি, তাই না? না হ্যাঁ ওকে। তারপর হচ্ছে ধর প্রোডাকশন হাউসের ভিতর মানে কি গ্যাসটার প্রথম ছিল কি প্রেসার ছিল P2, হ্যাঁ দোস্তি আর কি একটা সাংকেতিক চিহ্ন ভাবে ধরে নিচ্ছে P2 ছিল, ঠিক আছে? হুম হুম আর হুম গ্যাস সিলিন্ডার একটি নির্দিষ্ট পরিমাণ চাপ সহ্য করতে পারে, ধরি এই চাপের পরিমাণ পি ম্যাক্স। তার মানে আচ্ছা ও সর্বোচ্চ পি ম্যাক্স চাপ সহ্য করতে পারে, পি ম্যাক্স এর বেশি চাপ, হ্যাঁ বেশি হলে এটা হ্যাঁ দুম করে ফুটে যাবে সিলিন্ডারটা। হুম হুম তার মানে হুম P2 অবভিয়াসলি পি ম্যাক্স হইতে পারবে না। হ্যাঁ গ্যাসের চাপ যদি পি ম্যাক্সই হয় তার মানে পি ম্যাক্স এর চাপ তো সিলিন্ডার সহ্য করতে পারবে না, ফুটে যাবে। তার মানে অবশ্যই হুম হুম পি ম্যাক্স এর থেকে কম হইতে হবে P2 কে। হ্যাঁ P2 হ্যাঁ তো আমরা নরমালি যে যানবাহনে যে সিলিন্ডারটা ইউজ করি ওখানে নরমালি হচ্ছে আমরা পি ম্যাক্স এর 70% পি মানে ইয়া করে দিয়ে আর কি, পি ম্যাক্স এর 70% হচ্ছে P2 হয়, বুঝতে পারছি? বুঝছি হ্যাঁ 70% মানে কি 70 ডিভাইড বাই 100 হয়ে যাবে না? হ্যাঁ তো 70 ডিভাইড বাই 100 হয়ে গেলে 0.7 না? হ্যাঁ তো তার মানে আমরা ইয়াতে কি বলে P2 অবশ্যই কত হবে? 0.7 পি ম্যাক্স, তাই না? হ্যাঁ এখন হ্যাঁ এখন তুই বলতে পারো যে কোনো কিছুর সাথে গুণ করলে তো এটা বাড়ে যায়, তার মানে পি ম্যাক্স এর থেকে কি এর মান বেশি না? এটা কি বলবি? দশমিকের ক্ষেত্রে কমে যাবে না, যেহেতু এখানে 0 পয়েন্ট আছে, 0 জিরো পয়েন্ট পয়েন্ট আছে না, 0 পয়েন্ট সামথিং দিয়ে গুণ করতে তার মানে এটা কমবে, বাড়বে না, কমে যাবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? তার মানে অবভিয়াসলি P2 হ্যাঁ পি ম্যাক্স থেকে কম, হ্যাঁ ঠিক আছে? তাহলে তোর বেসিক আছে, ভালো, খুশি হলাম। ওকে ওকে তারপর কি ইয়াতে কি বলে এটা তো বুঝাইতে পারলাম। হুম আচ্ছা, তার মানে P2 এর মানও পেয়ে গেছি, টেম্পারেচার মানও জানি। হ্যাঁ টেম্পারেচার মান বলতে টেম্পারেচার তো স্থির থাকতেছে দেখাই যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ তো হ্যাঁ এখন হচ্ছে যে কি করব, আমাদের বাইর করার কাজ হচ্ছে যে কি পরিমাণ গ্যাস আমরা এখানে দিছি সিলিন্ডারের হুম ভিতর, ওইটার উপর নির্ভর করে গ্যাস সিলিন্ডারটার দাম নির্ধারিত হয়। যদি আমরা বেশি হুম পরিমাণ গ্যাস এখানে দিয়ে থাকি তার মানে ওই গ্যাসের দামটা আমাদের নিতে হবে না? হ্যাঁ তাইলে আমাদের মেইন কাজ হচ্ছে যে কি পরিমাণ মোল, মোল মানে কি, মোলকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এন দিয়ে না? হ্যাঁ কি পরিমাণ মোল সংখ্যা বিশিষ্ট গ্যাস, এই গ্যাসটা আমরা এখানে প্রবেশ করাইছি, হুম ঠিক আছে? হুম তাহলে এখন কি হবে? গ্যাসের চাপ পি ম্যাক্স এর 70% রাখা হয়ে আছে, ঠিক আছে? P2 তার মানে এত, টি তো ধ্রুব, আর B2 এখন বি সিলিন্ডার হয়ে গেছে, তাই না? হ্যাঁ তো আমরা যেহেতু তাপমাত্রা স্থির, আগেও টেম্পারেচার কক্ষ তাপমাত্রা ছিল এখনো ছিল, তার মানে কি তাপমাত্রা স্থির থাকলে আমরা গ্যাসের কোন সূত্র ইউজ করি? তাপমাত্রা স্থির থাকলে হচ্ছে, দাঁড়াও দাঁড়াও, বয়েল, বয়েলের সূত্র। নাম শুনলে হ্যাঁ এটা বোঝা যায়, বয়েল, বয়েল মানে কি হ্যাঁ বয়েলিং হ্যাঁ করা, বয়েল, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, তাহলে P1 তার মানে আমরা বয়েলের সূত্র অনুসারে কি জানি? যেহেতু তাপমাত্রা স্থির, পি সমানুপাতিক 1/p, 1/v, তার মানে হ্যাঁ পিভি ইজ ইকুয়াল কে, হ্যাঁ তার মানে P1 ইজ ইকুয়াল P2 P2V2, না? হ্যাঁ ওকে। তো এখান থেকে একটু বুঝছস না টপিকটা? হ্যাঁ একটু হ্যাঁ বুঝলে এরপরে কি হিসেবে বোঝার দরকার নেই, ঠিক আছে? এরপরে কি হিসেবে আমি বলি, ওকে এই বয়েলের সূত্র থেকে আমরা কোনোভাবে মোল সংখ্যাটা বের করছি, ঠিক আছে? ওকে এটাই কেমনে বের হুম করছো সেটা দরকারই নেই, কারণ হুম এগুলো ওদের হিসাব, আমাদের এত পড়া লাগে বলে লাভ আচ্ছা নেই। আচ্ছা তো এটাই এতক্ষণ যা যা বলছি এটা ব্যাখ্যা করে দিছি, মানে কি কি বলছি আমি, ওকে ঠিক হুম আছে? হুম হুম হ্যাঁ তারপর এই যে অত পিভি সমান এনআরটির সূত্র ব্যবহার করে কত মোল গ্যাস সরবরাহ করা হয়েছে তা হিসাব করতে হয়, ঠিক আছে? ওকে তার হুম মানে কি শুরুতে বয়েলের সূত্র দিয়ে, অ্যাকচুয়ালি বয়েলের সূত্রটা কেন করছে আমি বলি, এটা আসলে মানে আমারও মনে নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে? আর এটা আমি হুম যতটুকু জানি এখান থেকে প্রশ্ন আসে না, আসবে যে, হ্যাঁ আমি আচ্ছা এতক্ষণ যা যা বুঝাইছি একটু পর্যন্ত, এটা জাস্ট বুঝাই দিতে বলতে চাই সিএনজি গ্যাসটা কেমন ইউজ ওকে করা হয়, হ্যাঁ? এখানে অনুধাবনে আসবে নাকি ইয়েতে প্রয়োগে? অনুধাবনে, ঠিক আছে? আচ্ছা তো হুম এখানে হচ্ছে P2 সমান P1 হুম
হুম। ঠিক আছে? তো এখানে হ্যাঁ। আসলে P1 টা লাগে না। এখানে আচ্ছা। সরাসরি P2 গুণ করে দিছে। P2 মানে এটা না? হ্যাঁ। তো এটার থেকে আবার P2 এর মানটা বের করছে। ঠিক আছে? ঠিক লিকুইডে। আছে। ওকে। তবে আমি বলব যে কি জানোস? একটুক লেখার পর হ্যাঁ। 70% রাখা হয়। একটু লিখছস না? হ্যাঁ, হ্যাঁ। ক্রস দরকারই নেই। এরপর আচ্ছা। PV সমান nRT। নাট্টি। এখান থেকে n এর মানটা বের করা। ইভেন তোকে ওকে। n এর মানটা বের করে দেখাইতে হবে না, জাস্ট বলবি যে আমরা n এর মানটা বের করে মোল সংখ্যাটা বের করছি, কত তার মানে কত পরিমাণ মোল এখানে সরবরাহ করা হয়েছে এটা বের করে ফেলছি। ঠিক আছে? ওকে। এটা একদম শর্টকাট। হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে। ওকে, তাহলে এখন ম্যাথ আসবে এখান থেকে। হুম। ওই যে আমি আগে বলছিলাম যে এই টপিক গুলো সবাই স্কিপ করে, কিন্তু স্কিপ করার মতন আসলে টপিক না এগুলো। ওকে। ঠিক আছে? তাহলে হ্যাঁ। আচ্ছা আমরা এটা কোথায় রাখি? এখানে রাখি। দেখ কি বলছে, একটি এলপিজি সিলিন্ডারে হুম। 6.75 কেজি বিউটেন, 5 কেজি প্রোপেন এবং 4 কেজি প্রোপিন গ্যাস রক্ষিত আছে। হুম। কোনো পরিবারের রান্নার জন্য প্রতিদিন এত কিলোজুল শক্তির প্রয়োজন হয়। ঠিক আছে? তার মানে একটা পরিবার হ্যাঁ। তার রান্নার কাজে প্রতিদিন এত কিলোজুল শক্তি এলপিজি থেকে ব্যবহার করতেছে। হুম। বলে তার মানে ওই সিলিন্ডারটা কতদিন ব্যবহার করা যাবে? ওই যে আমাদের তো গ্যাস সিলিন্ডার এখানে নোয়াখালীতে, এখানে হুম। আমরা হুম। 1 মাস পরে এটা শেষ হয়ে যায়। হ্যাঁ, হুম। 1.5 মাস একটা নির্দিষ্ট টাইম পর শেষ হয়ে যাবে কেন? তার মানে ভিতরে যা শক্তি ছিল সব ইউজ করে ফেলছি। ওটা হ্যাঁ, শেষ হয়ে গেছে। হ্যাঁ। তার মানে আমরা যদি যদি প্রতিদিন কত শক্তি আমাদের ইউজ করা হচ্ছে এটা এটা বের করতে পারে, তার মানে সিলিন্ডারটা কতদিন যাবে এটা আমরা বের করে ফেলতে পারবো, তাই না? হ্যাঁ, 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 হ্যাঁ। তো এটাই হচ্ছে প্রশ্ন, অঙ্কটা করছে। আর এখানে একটা ক্লু দিয়ে দিচ্ছে, বিউটেন, প্রোপেন আর প্রোপিনের দহন তাপ হচ্ছে এত। হুম। ঠিক আছে? দহন হ্যাঁ। তাপ বলতে কি বোঝাই এই জিনিসটা বুঝতে হবে। পোড়ালে যত দহন তাপ মানে হচ্ছে অক্সিজেনের সাথে যে যুক্ত হবে। বরাবর 1 কেজিকে, সরি 1 কেজি হ্যাঁ। বলতেছি, বরাবর 1 মোলকে 1 কেজি। পুরালে যে হ্যাঁ। দহন তাপটা উৎপন্ন হয় এটা যে হচ্ছে দহন তাপ। চাপটা উৎপন্ন হয়। হুম। যে তাপটা উৎপন্ন হয় এটা হচ্ছে দহন তাপ। হুম। হ্যাঁ, ঠিক ঠিক আছে? আছে। তার মানে হ্যাঁ। আমরা দহন তাপ থেকে একটা ক্লু পাইছি যে কি 1 মোলকে পুরাতে লাগে কত, এত 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 হ্যাঁ। এত, বিউটেনের জন্য এত, প্রোপেনের জন্য এত, বিউটেন। তার মানে 1 কেজিটাকে আমরা মোলে কনভার্ট করে ফেলতে পারলে তো হচ্ছে, তাই না? হ্যাঁ। ব্যাপারটা আমি আর হ্যাঁ। দেখাই, আস্তে আস্তে গেলে বুঝবি। তো বিউটেন হচ্ছে যে 6.75 কেজি, তাই না? 1 কেজি। হ্যাঁ। তো এটার মোল সংখ্যাটা কেমনে বের করবো? বিউটেনের সঙ্গে কিন্তু, বিউটেনের সঙ্গে কি অ্যালকেন না, এটা একটা হ্যাঁ। নাম শুনে তো বুঝা যাচ্ছে, লাস্ট না 10H10 + 2। নামের শেষে হ্যাঁ। এন আছে। হ্যাঁ। আর অ্যালকেনের সংকেত কি? অ্যালকেনের সংকেত হচ্ছে CN এস, 10H10 + 2। S2N+2। তার মানে বিউটেনের নাম। আর বিউ মানে কি? অবশ্যই 4। এগুলো জৈব যৌগের পর হ্যাঁ। যখন পড়াবো তখন। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। আর প্রোপেন মানে কি? প্রোপেন তার মানে অবশ্যই 3। 3। ঠিক আছে? হ্যাঁ। আর হ্যাঁ। প্রোপিন তার মানে অ্যালকিন, অ্যালকিন। কিন্তু হ্যাঁ। 3 কার্বন বিশিষ্ট। 10H2N। তাহলে এদের সংজ্ঞাটা তো তুই বের করতে পারবি, এগুলো তো ইজি হ্যাঁ, সংজ্ঞা। এগুলো পারবো। এর হ্যাঁ, সঙ্গে যদি হ্যাঁ। বের করতে পারো ওদের মোল সংখ্যাটা বের করতে পারবি কেমনে? ওদের ভর দিয়ে দিছে, মানে ডাব্লিউ ভর দিয়ে ডাব্লিউ দিয়ে দিছে। আণবিক ভর। হ্যাঁ, হ্যাঁ। তো W/M মানে কি? N। মোল। N। এন। হুম। তো এখন কথা হচ্ছে এখানে হুম। ডাব্লিউটা কেজিতে দিয়ে দিছি, কিন্তু W/M তো আমরা গ্রামে হিসাব করি, কারণ গ্রামে। আণবিক ভরের জন্য সবসময় গ্রাম। ভর হচ্ছে গ্রাম। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ। তার মানে 6.75 ইন্টু 1000। 1000 এক ভাগ। হাজার 1000 কেন? 6.75টাকে আমরা গ্রামে নিছি। হ্যাঁ। আর এটাকে কি দিয়ে ভাগ করছি? এটার আণবিক ভর দিয়ে ভাগ করছি। আণবিক ভর দিলাম। হ্যাঁ। সঙ্গে জানলা আণবিক ভরটা বের করতে পারবেন, কার্বন 4টা আছে। হ্যাঁ, একটা হ্যাঁ, কার্বনের ভর হ্যাঁ। হচ্ছে 12, তার মানে 4টা কার্বনের ভর 4 × 12। আর একটা হাইড্রোজেনের ভর হুম। হচ্ছে 1, তার মানে 10টা ১, হাইড্রোজেনের ভর হচ্ছে 10। ১০। হাইড্রোজেন ভর কিন্তু কখনো 2 লিখিস না। ঠিক আছে? না, না। হাইড্রোজেন ভর কিন্তু 1। হুম। হুম। ওকে, তাহলে এই ওকে। বিউটেনেরটা বের করলে, প্রোপেনেরটা বের করলে, প্রোপিনেরটা বের করলি। হ্যাঁ, হুম। তো এখন 1 মোল বিউটেন পোড়াইতে লাগে এত, তার মানে এত মোল পোড়াইতে লাগে কত? 1 মোল প্রোপেন পোড়াইতে লাগে এত, এত মোল এত। প্রোপেন পোড়াইতে লাগে কত? 1 মোল প্রোপিন পোড়াইতে হুম। লাগে এত, পোড়াইতে লাগে কত? হুম। এত মোল পোড়াইতে লাগে কত? হ্যাঁ, হুম। তো আচ্ছা, হ্যাঁ। দহন তাপের সঙ্গে কিন্তু অলওয়েজ কিলোজুল পার মোল, মানে প্রতি মোল পুরাইতে এত হ্যাঁ। কিলোজুল লাগে। এটা তো ওকে। একক দেখেও বুঝতে পারতেছিস, মানে দহন তাপটা হুম, কি। হুম, হুম। তার মানে এত মোল পুরাইতে কত লাগে, এত মোল পুরাইতে কত লাগে, বের হয়ে গেছে না? হ্যাঁ। এখন সিলিন্ডারের ভিতর তো 3টা গ্যাসই আছে, তাই না?
মানে হ্যাঁ। তিনটা গ্যাসই লিকুইড অবস্থায় আছে, যাই যেভাবে থাকুক হুম, সমস্যা হুম, নেই। তার মানে এই তিনের যোগফল করে দিই। হুম, যোগ করে দিলে কি বুঝবো? তার মানে ওই সিলিন্ডারে মোট এত শক্তি আছে, হ্যাঁ, এত শক্তি আছে। এখন বলছে যে হুম, এত শক্তি প্রয়োজন হয় একদিনে, তার মানে এত শক্তি প্রয়োজন একদম। হয় কত কয়দিনে? 35 দিনে। তার হ্যাঁ, মানে 35 দিন পর হ্যাঁ, সিলিন্ডারটা শেষ হয়ে যাবে, হ্যাঁ, শক্তি শেষ হয়ে যাবে। হুম, ইজি অঙ্ক না একদম। হ্যাঁ, হ্যাঁ, পারবো এটা। ওকে, তারপর হচ্ছে যে এলপিজি, সিএনজি, এলএনজি, ঠিক জি, আছে? জি। এগুলো নিয়ে কিছু বইতে কথা আছে, একটু কঠিন কঠিন ভাষায় লেখা আছে। আমি যখন অ্যাডমিশন টাইমে পড়ছিলাম মনে আছে, ঠিক আছে? ওকে। হুম, তো আমাদের এত কঠিন ভাষা পড়ার দরকার নেই। মেইন পয়েন্ট আমাদের এখানে হচ্ছে শুধু পয়েন্ট লেখা থাকবে, মেইন পয়েন্ট গুলা। হুম, হুম, ব্যাখ্যা কথা লেখার সময় নেই, ঠিক আছে? ওকে। হুম, এলপিজি মানে কি? তরলীকৃত প্রোপেন আর বিউটেনের সংযোজন ফলাফল। তার মানে এমসিকিউ তে প্রথম এমসিকিউ তুই পেয়ে গেছিস। এলপিজি তে কোন দুইটা গ্যাস ইউজ হুম, করা হয়? প্রোটিন আর বিউটেন। প্রোপেন আর বিউটেন, ঠিক আছে? হুম, হুম, আর কেমনে তরল করা হয়? সন্ধি তাপমাত্রা নিচে নিয়ে আসা লাগবে, তার প্রয়োজনীয় চাপ। চাপটা কত? 6 অ্যাটমসফিয়ার, একটু আগে বলছিলাম। হ্যাঁ, 6 অ্যাটমসফিয়ার চাপ প্রয়োগ করে তরলীভূত করা হয়। ওকে, হুম, হুম, তাহলে এলপিজি কে সিলিন্ডারে ভর্তি করে গৃহস্থলী, শিল্প, যানবাহনে জ্বালানি সরবরাহের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। ওকে, এখন তুই প্রশ্ন করতে পারো যে একটু আগে তো বললা যে এই যে যানবাহনের জন্য সিএনজি ইউজ করা হয়, যানবাহনে সিএনজি ইউজ করা হয়। এখন আবার এলপিজির কথা কেন আসতেছে? হ্যাঁ, হ্যাঁ, তো এটার প্রশ্ন আমি উত্তরটা একটু পরে দিচ্ছি, ঠিক আছে? ওকে। এখন কথা হচ্ছে এটা মেইনলি ইউজ করা হচ্ছে কোথায়? রান্নার কাজে। হুম, তো রান্নার কাজে মানুষ বলে না যে সিলিন্ডার গ্যাস অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার, হুম, কোনো কারণ ব্লাস্ট হ্যাঁ, হইতে হ্যাঁ, পারে, হ্যাঁ, হইতে পারে, সে হইতে হ্যাঁ, পারে। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, যেহেতু ভয়ঙ্কর আমরা জানি, তো ভয়ঙ্কর জিনিসটাকে এড়াইতে হবে না? হ্যাঁ, কিন্তু আবার অনেক বাসায় হচ্ছে লাইন গ্যাসের সুযোগ নেই, যেমন আমাদের বাসায় লাইন গ্যাসের সুযোগ নেই। তো আমাদেরকে কি ইউজ করতে হয়? হুম, সিলিন্ডার গ্যাস ইউজ করতে হয়। হ্যাঁ, সিলিন্ডার ইউজ করতে তো হবে, হ্যাঁ। সিলিন্ডার গ্যাস অনেক ভয়ানক একটা ব্যাপার। এখন তোকে পড়াচ্ছে, আমার একটু করতে ভয় লাগবে, ঠিক আছে? হুম, তাহলে হুম, ভয়টাকে এড়ানোর জন্য কি করতে হয়? দোকান থেকে সিলিন্ডারের মানে হুম, সিলিন্ডারটা এমন ভাবে বানানো হয়, ঠিক আছে? হুম, ওই সিলিন্ডারের মধ্যে একটা উৎকট গন্ধযুক্ত মিথাইল বা ইথাইল মার্কেপটান ইউজ করা হয় সিলিন্ডারের চারপাশে। হুম, কি যৌগ ইউজ করা হুম, হয়? এই যৌগ, এটা এমসিকিউতে আসবে। মিথাইল। উৎকট গন্ধযুক্ত মিথাইল বা ইথাইলের মার্কেপটান। উৎকট। ওকে। ইথাইল মার্ক্যাপটন। মার্কেপটান মার্ক্যাপটান। মানে ওকে। হয় হয় মার্কেপটানটা ইথাইলের হইতে হবে, নতুবা মিথাইলের হইতে হবে, এটা ব্যাপার না, একটা হইলে হবে। এরকম একটা ওকে। জিনিস এখানে আবরণ হিসেবে লাগাই দেওয়া হয়। এখন ওকে। ব্যাপারটা কি, আমাদের সুবিধা কি? সিলিন্ডার কখন ব্লাস্ট হয়? সিলিন্ডার তো এমনি এমনি ব্লাস্ট হবে না। সিলিন্ডার ওই না। কারণে ব্লাস্ট হয়, ধর ধর আমরা এখানে কোনো কারণে এটা লাগাইনি, এই জিনিসটা আচ্ছা। লাগাই নাই, আপাতত লাগাই নাই হুম। ধর। তো না লাগানোর আচ্ছা, ফলে আচ্ছা। একটা সিলিন্ডার কিনে আনছি, সিলিন্ডার কিনে আনার ফলে হুম, এখানে একটা ছিদ্র আছে, একটা লিকেজ আছে, লিকেজ। হুম, তো লিকেজ দিয়ে হুম, হুম, এবার গ্যাসগুলো বের হয়ে যেতে থাকে না? হুম, এলপিজি হুম। গ্যাসগুলা, এই যে প্রোপেন আর হ্যাঁ, বিউটেনের সংযোগের ফলে যে এলপিজি গ্যাসটা আছে এগুলো বের হইতে থাকে না হ্যাঁ, হ্যাঁ, লিকেজ দিয়ে? তো হ্যাঁ। খালি চোখে নরমালি এই লিকেজ দেখা যায় না, ঠিক আছে? ওকে। তো হুম, যখন আমরা এখানে লাইন সংযোগ করব, চুলার সাথে সংযোগ করব, তখন যখন চুলাটা জ্বালাও ধুম করে ব্লাস্ট হয়ে যাবে, কারণ এখানে একটা লিকেজ আছে হুম, যে। হুম, 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 এখন লিকেজ যেহেতু খালি চোখে দেখা যায় না, তাহলে আমাদেরকে কি করতে হবে? হুম। এখানে একটা আবরণ লাগাই দিতে হবে। আবরণটা কিসের? আচ্ছা। উৎকট গন্ধযুক্ত মিথাইল বা ইথাইলের মার্কেপটান। হুম, এটা লাগালে কি হয়? এই লিকেজ দিয়ে যখন গ্যাসগুলো বের হয়, হ্যাঁ। তখন একটা গন্ধ অটোমেটিক বের হয়ে যায়। ওই যে কারণ হুম, আবরণটা, এটার একটা গন্ধযুক্ত আবরণ লাগাই দিছি, হুম, তো হুম। গ্যাসের সাথে একটা হ্যাঁ, গন্ধ বের হয়ে যায়। তো গন্ধটা বুঝলে হ্যাঁ। আমরা তখন বুঝি যে কি আমাদের কোনো জায়গায় সিগন্যাল লিকেজ আছে। বুঝতে। হ্যাঁ। আর এটা খুবই দুর্গন্ধযুক্ত, তার মানে সিলিন্ডারে লিকেজ থাকলে আমরা রান্নাঘরে ঢুকতে পারবো না, খুব একটা বাজে গন্ধ বের ওকে। হবে। তো বাজে গন্ধটা বের হুম। হলে আমরা বুঝবো যে কি এই বাজে গন্ধ অবশ্যই সিলিন্ডারের লিকেজ থেকে লিকেজ থেকে। হচ্ছে। তাহলে আমাদের তখন এটা মেরামত করতে হবে, আচ্ছা। ঠিক আছে? বা সিলিন্ডারটা হুম। কোনোভাবে তখন আর চুলা জ্বালানোর তো প্রশ্নই উঠে না, আচ্ছা। ঠিক আছে? হুম, এই যে সিলিন্ডার ভরার সময় উৎকট গন্ধযুক্ত মিথাইল বা ইথাইল মার্কেটমে যুক্ত করা হয়, যাতে সিলিন্ডারে লিকেজ হলে গন্ধ থেকে বোঝা যায়, ঠিক আছে? হুম, হুম, এলপিজির সাথে অগ্নিসংযোগ করে একে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এটা তো, হুম, তো তারপর হচ্ছে কি, এটা হচ্ছে সিএনজি। হুম, আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা কেন এলপিজি গ্যাসটা যানবাহনে ইউজ করতেছি না, কেন সিএনজি গ্যাস ইউজ করতেছি? এটা প্রথম কারণ হুম, হচ্ছে যে সিএনজি গ্যাস হচ্ছে সস্তা।
ওকে এলপিজি গ্যাসের দাম বেশি, ঠিক আছে, সেই জন্য ওকে আমরা এলপিজি হুম গ্যাস ইউজ করা হয় না। ওকে তারপর সিএনজি, সিএনজি গ্যাস মানে কি, সিএনজি গ্যাসে কি কি থাকবে, 85 থেকে 95% থাকবে কি মিথেন, হুম আর বাকি 5% হচ্ছে যে হয় ইথেন থাকবে বা অন্যান্য হাইড্রোকার্বন গঠিত যৌগ কিছু থাকবে। হুম একে উচ্চ চাপে সংকুচিত করে, কারণ কম্প্রেস ন্যাচারাল গ্যাস, হুম ঠিক আছে, কম্প্রেস মানে কি উচ্চ চাপে, হুম, একে উচ্চ চাপে হুম সংকুচিত করে সিলিন্ডারে ভর্তির মাধ্যমে যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ইহা অধিক সস্তা ও পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধব কেন এটা একটু পরে বোঝানো হবে। এলপিজি কিন্তু পরিবেশ বান্ধব ওকে না, ঠিক আছে। ওকে পরিবেশ বান্ধব মানে কি পরিবেশের জন্য ভালো, মানে পরিবেশের জন্য ভালো পরিবেশে কোনো ক্ষতি করতেছে না, হুম ঠিক আছে। আর এলএনজি কি, এলএনজির ফুল নাম হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে। হুম প্রাকৃতিক গ্যাসকে সাধারণত বায়ুচাপে, বায়ুচাপ মানে কি, সাধারণ বায়ুচাপ কত আমরা সবসময় জানি, নর্মাল বায়ুচাপ অলওয়েজ 1 atmosphere, অ্যাটমসফিয়ার 1 atmosphere -160°C পর্যন্ত শীতল করলে এটিও তরলে পরিণত করা হয় প্রাকৃতিক গ্যাস। আর প্রাকৃতিক গ্যাস সবসময় কি মনে রাখবে, প্রধান প্রাকৃতিক গ্যাসটা হচ্ছে যে মিথেন, মিথেন না মিথেন, হুম ঠিক আছে, প্রধান প্রাকৃতিক গ্যাস। হুম ওকে, সুন্দর করে লিখি, মিথেন। তাহলে কি হবে, এই যাকে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বলা হবে, তার মানে লিকুইফাইড ন্যাচারাল গ্যাসটাও তরলে কনভার্ট করে নেওয়া হয় শুরুতে। হুম এমনি কনভার্ট করা হয় নরমাল বায়ুচাপ মানে 1 atmosphere আর হচ্ছে -160°C তাপমাত্রা দিয়ে। হুম তো ইহা সিলিন্ডারে ভর্তি করে পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে এই জ্বালানি গ্রুপ হচ্ছে যে সিএনজি অপেক্ষা 2.4 গুণ বেশি, ঠিক আছে। তার মানে হুম জ্বালানি 2.4 গুণ বেশি বলতে কি বুঝায়, 1 কেজি সিএনজি গ্যাসকে যদি আমরা পুড়াই হুম তাহলে যে শক্তিটা পাবো, ধর 1 শক্তি পাইছি, আর 1 কেজি হুম যদি এলএনজি গ্যাসকে পুড়াই, এটা হচ্ছে সিএনজি, আর 1 কেজি যদি এলএনজি গ্যাসকে পুড়াই হ্যাঁ তাহলে আমরা ধর ওয়াই পাবো, ঠিক আছে। হ্যাঁ আর ওয়াইটা হচ্ছে যে অবশ্যই এক্স এর 2.4 গুণ বেশি হবে। হুম তার মানে আমরা অনেক বেশি শক্তি পাচ্ছি না, হ্যাঁ 2.4 গুণ বেশি সিএনজি থেকে। হ্যাঁ তো 2.4 হ্যাঁ গুণ বেশি হলে আমরা শক্তি বেশি পাইলে আমরা এলএনজি গ্যাস কেন ইউজ করি না, ঠিক আছে। হ্যাঁ তো এটাই এই কারণে ইউজ করি না, যার বাহনের কারণ হচ্ছে যে এই যে -160°C করে এটাকে তরলে কনভার্ট করতে হয়, মানে এটা একটা অনেক হ্যাঁ বড় একটা ব্যাপার আছে। -160°C হ্যাঁ একটা, হ্যাঁ মাইনাস এটা তো আর এমনি এমনি হবে না, এর নিশ্চয়ই একটা মেশিনের মধ্যে নিতে হবে, ঠিক আছে, হ্যাঁ অনেক হ্যাঁ অনেক কাজ হ্যাঁ করতে হবে। তো এত কাজ করার সময় না হ্যাঁ সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে সিএনজি, ওকে ঠিক আছে। হ্যাঁ তাহলে গ্যাস টেস্ট নিয়ে মোটামুটি বুঝাই গেছে। হুম তো এটা পরীক্ষায় পাই আসে যে এলপিজি গ্যাস আর সিএনজি গ্যাসের মধ্যে পার্থক্য কি। ঠিক আছে ঠিক আছে তো হ্যাঁ এলপিজি গ্যাস হচ্ছে উৎপত্তির হচ্ছে গ্যাস ক্ষেত্র থেকে উৎপত্তি হয়, আর সিএনজি গ্যাস হচ্ছে অধিশোধিত তেল শোধনের সময় উৎপাদ জাত হিসেবে পাওয়া যায়, ঠিক আছে, এগুলো মুখস্থ, হুম এগুলো বোঝার কিছু নেই। ওকে আর এলপিজি তে হচ্ছে এটা হচ্ছে এমসিকিউর জন্য আসে, এটা মনে রাখতে হবে, তরলীকৃত প্রোপেন আর বিউটেন, যেখানে হুম প্রোপেন হচ্ছে 25% থাকে আর বিউটেন কত পার্সেন্ট থাকে, 75 75, তার মানে বেশি থাকবে কে, বিউটেন, নিউটন প্রোপেন থাকবে কম, ঠিক আছে, এটা মনে হুম রাখতে হবে। এখান থেকে ওকে কেন থেকে এমসিকিউ আসে, মানে কোন গ্যাসটা সবচেয়ে বেশি দেয় এলপিজি গ্যাসের জন্য, অবশ্যই বিউটেন। আর যদি বলে নিউটন এলপিজি গ্যাসের মধ্যে কোনটা থাকে, কোন দুইটা থাকে, তার মানে প্রোপেন আর বিউটেন। নিউটন আর নিউটন তো মিথেন আর সিএনজি গ্যাস হচ্ছে, মিথেন হচ্ছে 85 থেকে 95% থাকে, আর বাকিগুলো হচ্ছে ইথেন আর অন্যান্য কিছু হাইড্রোকার্বন। হুম আর এলপিজি গ্যাস থেকে হচ্ছে 94 কি বলে মোল জুল পার, এটা কি মোল জুল মোলার জুল হবে, ঠিক আছে, মোলার জুল মোলার জুল পার মিটার কিউব পার মিটার কিউব, এটা হচ্ছে যে 38 মোলার জুল পার মিটার কিউব, ঠিক আছে। হ্যাঁ তারপর হচ্ছে কি, দাম হচ্ছে এলপিজি গ্যাস হচ্ছে যে মানে কি বলতাম, অধিক জ্বালানি সম্পন্ন তাই কস্ট এফেক্টিভ, মানে দাম বেশি। হুম হুম আর অধিক জ্বালানি সম্পন্ন বলতে বুঝাইছে মানে দাম যেটা বেশি এটা তো অবশ্যই গুণও বেশি হবে, ঠিক আছে। হুম ওই যে আমি হুম সবসময় দারাজের উদাহরণ দিই না, হ্যাঁ হ্যাঁ তো এলপিজি হচ্ছে কি অবশ্যই দাম বেশি, তার মানে মানও ভালো, মান ভালো কিন্তু দাম এত বেশি যে এটা সবসময় ইউজ করা সম্ভব হয় না, সেজন্য আমরা দামে যেটা সস্তা এটা ইউজ করি, সেটা হচ্ছে সিএনজি। সিএনজি আবার রান্না করে কিন্তু সিএনজি ইউজ করি, এটা যানবাহনের কথা বলতেছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপর গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে ওই যে পরিবেশ বান্ধবের কথা বলছি না, হ্যাঁ এলপিজি কিন্তু পরিবেশ বান্ধব না,
কারণ কেন না? হুম কারণ হচ্ছে এলপিজি গ্যাস থেকে কার্বন ডাইঅক্সাইড মুক্ত হয়। কার্বন ডাইঅক্সাইড কি একটা গ্রিন হুম হাউস গ্যাস, আর গ্রিন হাউস গ্যাস হ্যাঁ ক্ষতিকারক। ক্ষতিকর। গ্রিন হাউস গ্যাস কেন ক্ষতিকারক, গ্রিন হাউস গ্যাস কি, এগুলো নিয়ে আমরা একটু পর পড়বো, ঠিক আছে? আচ্ছা হুম আর সিএনজি গ্যাস থেকে হচ্ছে কম গ্রিন হাউস গ্যাস বিমুক্ত হয়, তাহলে এটা হচ্ছে পরিবেশ বান্ধব। ওকে এবার হচ্ছে বজ্রপাতের সময় সংঘটিত বিক্রিয়া, ঠিক আছে? হুম আজকে ক্লাসে অনেকক্ষণ লাগবে, ঠিক আছে? মোটামুটি ঠিক আছে সব টপিক কভার করে ফেলতেছি। ঠিক আছে বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে সংঘটিত বিক্রিয়া, হ্যাঁ, হুম এটা হুম এই টপিকটা আগে কেন করতেছি, কারণ এই টপিক থেকে আমরা একটা নতুন টপিক করবো, আগে এই টপিকটা জেনে রাখা ভালো কি কি হয়। হ্যাঁ, আচ্ছা ওকে নেচারটা একদম ফিল করাচ্ছি। লাইক এটা হচ্ছে ভূপৃষ্ঠ, হুম এটা কি ভূপৃষ্ঠ, হুম এটা হচ্ছে বায়ুমণ্ডল। হুম তো তখন কি হয়, বায়ুমণ্ডলে আমরা জানি কি, বায়ুমণ্ডল হচ্ছে 21% হচ্ছে কি অক্সিজেন গ্যাস থাকে, হ্যাঁ আর 78% হচ্ছে নাইট্রোজেন গ্যাস থাকে। এখন তুই বলবি আমরা জানি, এটা করতে জানতাম। এটা কিন্তু আমি একদম, জানতাম না। এটা কিন্তু চ্যাপ্টার একদম প্রথম পড়া, ঠিক আছে? বায়ুমণ্ডলের গ্যাস ও হ্যাঁ 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 কোন কোন গ্যাস থাকে, ফার্স্টটা হ্যাঁ, হুম হুম মনে আছে? মনে পড়ছে নাকি হ্যাঁ বল? হ্যাঁ মনে পড়ছে এখন হ্যাঁ ওখান এখন মনে পড়ছে ওখান থেকে আমরা জানি, ঠিক আছে? অক্সিজেন হচ্ছে যে হুম 21% থাকে, নাইট্রোজেন হচ্ছে 78% থাকে, ঠিক আছে? হ্যাঁ তো এখন হ্যাঁ যখন এখানে বিদ্যুৎ ক্ষরণ হয়, হ্যাঁ মানে মানে বৃষ্টি হচ্ছে, ধর বৃষ্টির সময় বিদ্যুৎ ক্ষরণ হয় না, হ্যাঁ ইলেকট্রিক আর কি। তো বিদ্যুৎ ক্ষরণ হওয়ার হুম সময় এখানে হুম এখানে একটা প্রায় 3000 থেকে 3500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা ক্রিয়েট হয় বায়ুমণ্ডলের মধ্যে। এত বেশি মানে হ্যাঁ, মেঘের মধ্যে হ্যাঁ, অনেক বেশি, ঠিক আছে? হুম এটা চিন্তা হুম ভাই, 3000 থেকে 3500 ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ বায়ুমণ্ডলে। তখন এই হুম তাপমাত্রার কারণে এই অক্সিজেন আর নাইট্রোজেন কি করে ফেলে, বিক্রিয়া করে ফেলে। হুম বিক্রিয়া করে কি তৈরি করে, নাইট্রোজেন মনোঅক্সাইড। হুম এই নাইট্রোজেন মনোঅক্সাইড আবার অন্যান্য অক্সিজেন আছে না এখনো বায়ুমণ্ডলে, এখনো তো হ্যাঁ অক্সিজেন শুধু একটা থাকে না, মানে কথার কথা আর কি। হ্যাঁ হুম 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 বা এমন অক্সিজেন থাকে না যেটা শুধু এটার সাথে বিক্রিয়া করে অক্সিজেন শেষ হয়ে গেছে, আরো অক্সিজেন আছে হুম না এখনো। হ্যাঁ তো ওই হ্যাঁ অক্সিজেন, বাকি অক্সিজেন গুলো কয়েকটার সাথে আবার বিক্রিয়া করে নাইট্রোজেন মনোঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। হুম নাইট্রোজেন ডাইঅক্সাইড আবার, এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে, তার মানে কি বৃষ্টি কখন হয়, জলীয় বাষ্প সৃষ্টি হলে, জলীয় বাষ্প সৃষ্টি হলে উপরে যখন জলীয় বাষ্প সৃষ্টি হয়, জলীয় বাষ্প গুলোতে আবার বৃষ্টি আকারে নেমে আসে। হ্যাঁ হ্যাঁ তো জলীয় বাষ্প মানে কি, পানি না, H2O না? হ্যাঁ তো আবার ওই জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে, HNO3। ওকে এগুলা হুম স্টেপ গুলো মনে রাখতে হবে আর কি, বাকিগুলো তো ইজি, ঠিক আছে? হুম নাইট্রিক হুম অ্যাসিড তৈরি করে। তার হুম মানে প্রথমে কি হচ্ছে, এটা বিক্রি করে 2 মোল। এখন যদি এটাকে একটু আসলে কি করতেছে একটু ডিটেলসে পড়ে যাই, তাহলে কি হচ্ছে, হুম নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে 2 মোল নাইট্রোজেন মনোঅক্সাইড তৈরি করতেছে, 2 মোল নাইট্রোজেন মনোঅক্সাইড আবার এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করতেছে, আবার এরকম করতেছে 4 মোল হবে না, আস্তে আস্তে 2 মোলটা বেড়ে হ্যাঁ 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 4 মোল নাইট্রোজেন অক্সাইড, আবার 2 মোল পানি, 2 মোল পানি জল মানে পানি জলীয় বাষ্প আর কি। জলীয় বাষ্প আবার হুম অক্সিজেন আছে না, এখনো তো অনেক হ্যাঁ অক্সিজেন আছে, ওই অক্সিজেনের সাথে হ্যাঁ হ্যাঁ এই তিনটা বিক্রিয়া করে 4 মোল নাইট্রিক অ্যাসিড তৈরি করে। হুম এই নাইট্রিক অ্যাসিড আর 2 মোল নাইট্রিক অ্যাসিড, আচ্ছা এখন আর লাগবে না, ঠিক আছে? নাইট্রিক অ্যাসিড তৈরি করে, এটা তো বুঝছস। হুম ওকে, এখন মাটিতে এই যে ভূপৃষ্ঠ আছে না, হ্যাঁ ভূপৃষ্ঠে অনেক ক্যালসিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম কার্বনেট থাকে, হুম ঠিক আছে? তাহলে হ্যাঁ এই ক্যালসিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম কার্বনের সাথে উপস্থিত ক্যালসিয়াম অক্সাইড মানে কি চুন না, হ্যাঁ আর ক্যালসিয়াম কার্বন মানে কি চুনা পাথর না? চুনার পাথর তো এই বৃষ্টিটা যখন তার মানে নাইট্রিক অ্যাসিড তৈরি হয়েছে, হ্যাঁ নাইট্রিক অ্যাসিড এখন বৃষ্টির সাথে এসে মাটিতে পড়বে না? হ্যাঁ তো মাটিতে পড়ার পর মাটিতে আছে কি ক্যালসিয়াম অক্সাইড আর চুনা পাথর, চুনার পাথর ক্যালসিয়াম কার্বনেট। তো এই ক্যালসিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করে দ্রবণীয় নাইট্রেট লবণ উৎপন্ন করে মাটিতে মিশে যায়। বুঝছি তার মানে এই ঘটনাটা ঘটে আর কি। যেটা ক্ষতিকারক ক্ষতিকারক না যেটা অ্যাসিডটা না, পড়তেছে অ্যাসিড আমরা আসতেছি, অ্যাসিড পিসতেছি একটু পরেই আসতেছি, ঠিক আছে? ঠিক আছে তাহলে হুম এটুক তো বুঝছিস, মানে ঘটনা কি ঘটে এটা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ সেটা তো বুঝছি তার মানে এই 4 নম্বর বিক্রিয়াতে কি লিখছি, এই যে নাইট্রিক অ্যাসিডটা ক্যালসিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি তৈরি করে ফেলে। হ্যাঁ ওকে, হুম সব ধরনের মাটিতেই এর চুনা পাথর থাকে হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ওকে এখন কথা হচ্ছে যে এই টপিকটা কেন বলছি, মানে এই ঘটনাটা কেন বলছে, এই ঘটনাটা কেন বলছে, হুম নাইট্রোজেন ফিক্সেশন, এটা পড়ার জন্য, ঠিক আছে? আচ্ছা
হুম নাইট্রোজেন ফিক্সেশন কি? বায়ুস্থ নাইট্রোজেন গ্যাসকে, ওই যে বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন গ্যাস থাকে 78% হুম নাইট্রোজেন হুম গ্যাস থাকে, হুম হ্যাঁ, নাইট্রোজেন গ্যাসকে নাইট্রোজেন যৌগে পরিণত করে। নাইট্রোজেন যৌগ মানে কি? ও এক নাইট্রোজেন না, হুম ওকে নাইট্রোজেন যৌগে কনভার্ট করতে হবে। যেমন একটা উদাহরণ যদি দিই, অ্যামোনিয়া, এটা নাইট্রোজেন একটা যৌগ না? নাইট্রোজেনের একটা যৌগ না? হ্যাঁ তারপর হ্যাঁ হ্যাঁ নাইট্রোজেন ঘটিত। নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটাও নাইট্রোজেনের একটা যৌগ না? নাইট্রোজেন গঠিত হ্যাঁ যৌগ। এটা বুঝাইছি। হুম আমরা নাইট্রোজেন ওকে থেকে নাইট্রোজেন জাতীয় যৌগতে কনভার্ট করব, ঠিক আছে? হুম হুম পরিণত করে এবং ব্যবহার উপযোগী করে তুলবো। মানে এগুলা এগুলো যেন আমরা হুম ব্যবহার করতে পারি, উপযোগী করে এক জায়গায় আবদ্ধ করে রাখার প্রক্রিয়াটাকে কি বলা হয়? নাইট্রোজেন নাইট্রোজেন ফিক্সেশন বলে। ফিক্সেশন, ঠিক আছে? হুম তার মানে ব্যাপারটা কি হচ্ছে, বায়ুমণ্ডলে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনটাকে নাইট্রোজেন যৌগতে কনভার্ট করতেছি, নাইট্রোজেন যৌগতে কনভার্ট করে এটাকে আমরা সংগ্রহ বা আবদ্ধ করতেছি। হুম এই স্টেপটাকে কি বলা হয়? নাইট্রোজেন ফিক্সেশন বলা হয়। ওকে তো নাইট্রোজেন ফিক্সেশন দুটি পদ্ধতিতে করা যায়, ঠিক আছে? হুম এই দুটি পদ্ধতি প্রাকৃতিক উপায়, কৃত্রিম উপায়টা পরে। প্রাকৃতিক উপায়ে হ্যাঁ দুটি পদ্ধতি করা যায় নাইট্রোজেন ফিক্সেশনটা। হ্যাঁ একটা হচ্ছে হ্যাঁ বজ্রপাতের সময় নাইট্রোজেন ফিক্সেশন, একটা হচ্ছে বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। বায়োলজিক্যাল নাইট্রোজেন। বজ্রপাতের সময় নাইট্রোজেন ফিক্সেশনটা কেমনে করবো? এই যে একটু আগে তারা এটা ওই সেটিং হুম হবে, হ্যাঁ। এই দেখ, বজ্রপাতের সময় আমরা জানি কি নাইট্রিক অ্যাসিডটা এভাবে আসতেছে না, বৃষ্টির সাথে মিশে হ্যাঁ পড়তেছে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ আমরা হ্যাঁ আমরা যদি এখানে একটা পাত্র রেখে দিই, পাত্রের মধ্যে বৃষ্টিগুলো পড়বে না? হ্যাঁ তো ওখান থেকে আমরা নাইট্রিক অ্যাসিডটা সংগ্রহ করে নিলাম। হ্যাঁ আর নাইট্রিক অ্যাসিড কি একটা নাইট্রোজেনের যৌগ না? নাইট্রোজেন আছে না এখানে? হ্যাঁ তাহলে হ্যাঁ 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 এটা একটা নাইট্রোজেন ফিক্সেশনের উদাহরণ, হ্যাঁ ঠিক আছে? এই যে এটাই বুঝাইছি এখানে, ওকে হুম ওকে। তারপর হচ্ছে যে আরেকটা কি, বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন, ঠিক আছে? হুম হুম বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশনটা কেমন? এটা হচ্ছে যে কিছু লিগুমিনাস উদ্ভিদ আছে। কি জাতীয় উদ্ভিদ আছে? লিগোমিনাস। লিগুমিনাস, এই যে লিগুমিনাস, হুম এটা ধর একটা লিগুমিনাস উদ্ভিদ। আচ্ছা তো লিগুমিনাসের উদ্ভিদের এখানে গোড়ার দিকে সিম্বায়োটিক হুম জীবাণু থাকে, সিম্বায়োটিক। হুম সিম্বায়োটিক মানে কি? সিম্বায়োটিক মানে হচ্ছে ও ওকে কিছু উপকার করে, ও ওকে কিছু উপকার করে, ঠিক আছে? ওটা কে? এই গাছটা ওকে কিছু উপকার মূলকে? করতেছে। না না, জীবাণু, এখানে সিম্বায়োটিক কিছু জীবাণু থাকে, জীবাণু। আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি। গাছটা জীবাণুকে কিছু উপকার করতেছে, জীবাণু আবার গাছকে কিছু উপকার করতেছে, ওকে ঠিক আছে। ঠিক আছে? এটাই হচ্ছে সিম্বায়োটিক রিলেশনশিপ, ঠিক আছে? ওকে তাহলে এখন কি হয়, বায়ুমণ্ডলে যে নাইট্রোজেনটা আছে, হুম এই সিম্বায়োটিক জীবাণুগুলো এই নাইট্রোজেন গুলা গ্রহণ করে রাখে। হুম তো এই জাতীয় উদ্ভিদগুলো কি কি? মটর, শিম, ছোলা। হুম। হুম তো মটর, শিম, ছোলা প্রভৃতি লিগুমিনাস জাতীয় উদ্ভিদের শিকড়ের গুটিতে, এই যে শিকড়ের হুম গুটিতে কি থাকবে? বসবাসকারী সিম্বায়োটিক জীবাণু পানির নাইট্রোজেন শোষণ করে নাইট্রোজেন ফিক্সেশন প্রক্রিয়া সম্পন্ন করে, ঠিক আছে? হুম হুম মানে ওরা নাইট্রোজেনটা এখানে গ্রহণ করে নাইট্রোজেন যৌগে কনভার্ট করে রাখে, রেখে আবদ্ধ হুম করে রাখে, ওদের মধ্যেই রেখে দেয়। হুম আর ওদের মধ্যে রেখে দেওয়ার পর বলে এই নাইট্রোজেন ঘটিত যৌগগুলাকে কে ইউজ করতে পারে? উদ্ভিদ ইউজ করতে পারে। হ্যাঁ আবার উদ্ভিদ থেকে ওর কি লাভ হচ্ছে? উদ্ভিদের মধ্যে আশ্রয় পাচ্ছে না, হুম তো দুইজন দুইজনকে একটা হেল্প করতেছে আর কি। এটাকে বলে হুম সিম্বায়োটিক রিলেশনশিপ। হুম তো ল্যাবরেটরিতে দুটি পদ্ধতিতে নাইট্রোজেন ফিক্সেশন করা হয়। হুম আমরা এতক্ষণ জানছি যে প্রাকৃতিক উপায়ে, এখন বলতে হ্যাঁ কৃত্রিম উপায়ে যাবো। একটা হচ্ছে হেবার পদ্ধতি, লাইব্রেরি। আরেকটা হচ্ছে হুম অজওয়াল পদ্ধতি। হেবার পদ্ধতিতে অনেক বিখ্যাত একটা জিনিস, ঠিক আছে? কতবার হ্যাঁ প্রশ্ন হেবার আছে। প্রণালী। নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে দিয়ে অ্যামোনিয়া তৈরি হয়, এটা হচ্ছে হেবার পদ্ধতি। অ্যামোনিয়া তৈরি করে। এই হ্যাঁ এই অ্যামোনিয়াটাকে আমরা একটা পাত্রে আবদ্ধ রাখলাম, হয়ে গেল হ্যাঁ নাইট্রোজেন ফিক্সেশন। কিন্তু কথা হচ্ছে যে হ্যাঁ যেহেতু এটা এবার পদ্ধতি একটা বিখ্যাত পদ্ধতি, এখানে কত হ্যাঁ টেম্পারেচার ইউজ করা হয়, প্রভাব হিসেবে কি ইউজ করা হয়, রক্তচাপ প্রভাব। কত হ্যাঁ চাপ ইউজ করা, এটা মুখস্থ। মুখস্থ মুখস্থ থাকতে হয়। চাপটা হচ্ছে হ্যাঁ 200 হ্যাঁ অ্যাটমসফিয়ার, আর টেম্পারেচার হচ্ছে 500 না, এটা 450 থেকে 500 হবে, ঠিক আছে? 400 মানে হুম ওই রেঞ্জের মধ্যে হয়, ঠিক আছে? হ্যাঁ 450 থেকে 500। আর প্রভাব হিসেবে মোস্ট ইম্পর্টেন্ট, হেবার পদ্ধতির প্রভাব হিসেবে আয়রনের গুঁড়া ইউজ করা হয়, হ্যাঁ। ওকে এই যে আয়রন হুম গুঁড়া নতুবা অ্যালুমিনিয়াম অক্সাইড, হুম ঠিক আছে? অ্যালুমিনিয়াম, এটা মানে অক্সাইড অক্সাইড হবে, ঠিক আছে? হুম অ্যালুমিনিয়াম অক্সাইড ইউজ হুম করা, ওকে। ওকে হেবার পদ্ধতি বুঝা গেছে। হুম অজল পদ্ধতি কি, অ্যামোনিয়াকে যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করায়, তখন আবার নাইট্রোজেন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অ্যাসিড তৈরি হয়। এগুলো তো একটা নাইট্রোজেন ফিক্সেশন উদাহরণ। কারণ হুম কেন? নাইট্রোজেন ফিক্সেশন মানে কি? নাইট্রোজেন গঠিত যৌগ হ্যাঁ তৈরি করা। এগুলো নাইট্রোজেন গঠিত যৌগ, এগুলো নাইট্রোজেন গঠিত যৌগ, হুম ঠিক না? আর অজল হুম পদ্ধতিতে 800 থেকে 900 হুম ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইউজ করা হয়। আর ইউজ করা হয় কি, প্রভাব ইউজ করা হয় যে প্লাটিনাম আর রোডিয়াম,
ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, রোডিয়ামের সংকেত কি RH, ওকে? ওকে। হুম, তার মানে নাইট্রোজেন ফিক্সেশন বুঝা গেছে? হ্যাঁ, তার মানে নাইট্রোজেন ফিক্সেশন নিয়ে আমাদের পড়ালেখা শেষ। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এবার হচ্ছে কি বায়ু দূষক। হুম, বায়ু দূষক মানে কি? বায়ু দূষণ মানে কি? এটা তো বাচ্চাকাল থেকে পড়তেছি, যে সকল পদার্থ দ্বারা বায়ু দূষিত হয় তাদেরকে বায়ু দূষক বলে। হ্যাঁ, হ্যাঁ, বায়ু দূষণের সংজ্ঞা তো লাগবে না, বায়ু দূষণের সংজ্ঞা লাগবে বায়ু দূষিত হওয়াকে বায়ু দূষণ বলে, শেষ। হুম, হুম, ঠিক আছে? আর যে পদার্থগুলো বায়ুকে দূষণ করে ওদেরকে কি বলা হয়? বায়ু দূষক বলা হয়। বায়ু দূষক। তো বায়ু দূষকের প্রকারভেদ আছে। বায়ু দূষক গ্যাসীয় দূষক হইতে পারে, মানে গ্যাসীয় যে হ্যাঁ, হ্যাঁ, পদার্থটা গ্যাসীয় পদার্থ হইতে পারে যেটা বায়ুকে দূষিত করতেছে। করতেছে, আর হ্যাঁ, পদার্থটা কণা জাতীয় দূষক হইতে পারে, কণা। হুম, তো গ্যাসীয় দূষকের মধ্যে অজৈব দূষকও থাকতে পারে, জৈব দূষকও থাকতে পারে। দূষক হ্যাঁ, অজৈব দূষকগুলোর নাম কি কি? এখান থেকে এ এমসিকিউর জন্য এক্সাম্পল গুলো হুম, খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু এইটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? কোন জাতীয় হুম, অজৈব যৌগগুলা, কোন জাতীয় গ্যাসীয় অজৈব যৌগগুলা বায়ু দূষকের জন্য দায়ী? কার্বন যৌগ, নাইট্রোজেন যৌগ, সালফার যৌগ, হ্যালোজেন যৌগ। হুম, মানে কার্বনের কোন একটা যৌগ, যেমন কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, নাইট্রোজেন যৌগ হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া, সালফারের যৌগের মধ্যে হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে হ্যালোজেন যৌগের মধ্যে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এগুলো কিন্তু হ্যাঁ, গ্যাসীয় অবস্থায় থাকে, এগুলো কিন্তু গ্যাসীয় অবস্থায় থাকলে বায়ু দূষক হিসেবে কাজ করে। ঠিক আছে? ওকে, আর ওরা হচ্ছে হুম, সবাই অজৈব। হ্যাঁ, আর জৈব বলতে কি বোঝে? অ্যালডিহাইড, কিটোন, অ্যামিন, কিটোন, অ্যামিন, অ্যালকোহল, অ্যালকোহল, বিভিন্ন হাইড্রোকার্বন। ঠিক আছে? হ্যাঁ, তো ওদের গ্যাসগুলো কি বায়ু দূষক হিসেবে কাজ করে। কাজ করে, তো আমাদের তো এটা মনে থাকবে না ভাই। ঠিক আছে? সেটাই, ভুলে যেতেই পারি, এত পড়া পড়বো হ্যাঁ, যখন। তো এটাকে আমরা মনে হ্যাঁ, রাখার জন্য কি করবো? অজৈব, যেহেতু প্রশ্ন বেশিরভাগ অজৈব থেকে আসে, তো এটার জন্য একটা ছন্দ আছে, কানা আসান। ঠিক আছে? হুম, কানা আসান কানাতে মানে কার্বন, নাতে নাইট্রোজেন, হাতে নাইট্রোজেন, হ্যালোজেন, সাথে সালফার। হ্যালোজেন, সালফার। আকাশ, হ্যাঁ, তার মানে মনে থাকবে না এখন ইজিলি? হ্যাঁ, এটা হ্যাঁ, হচ্ছে অজৈব গ্যাসীয় দূষক, অজৈব গ্যাসীয় দূষক। হুম, আর হ্যাঁ, কণা জাতীয় মধ্যে হচ্ছে বিভিন্ন ধাতব কণা হইতে পারে, ধূলিকণা হইতে পারে, বালি হইতে পারে। বাদি, হ্যাঁ, তারপর হচ্ছে কি প্রাইমারি ও সেকেন্ডারি বায়ু দূষক। ঠিক আছে? এখান থেকে হ্যাঁ, এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন প্রায় আসে। হুম, জ্ঞানমূলক প্রশ্ন প্রায় আসে যে কি প্রাইমারি বায়ু দূষক আর সেকেন্ডারি বায়ু দূষক কাকে বলে। হুম, এক্সাম্পলও দিতে পারে। ঠিক আছে? বা নিচের কোনটি ওকে, প্রাইমারি বায়ু দূষক, সেকেন্ডারি বায়ু দূষক। তো যে সকল দূষক উৎস থেকে উৎপন্ন হয় সরাসরি বায়ুর সাথে মিশে যাবে, হুম, মানে উৎস থেকে যেভাবে উৎপন্ন হয়েছে ও সরাসরি বায়ুর সাথে মিশে যাবে, তাদেরকে প্রাইমারি বায়ু দূষক বলে, যেমন কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ধূলিকণা, ধোঁয়া ইত্যাদি। ঠিক আছে? হুম, সেকেন্ডারি বায়ু দূষক কি? যে সকল দূষক উৎস থেকে উৎপন্ন হয় পরিবেশে কোনো না কোনো গ্যাসীয় উপাদানের সাথে আবার মিশ্রিত হবে, হুম, মানে বিক্রিয়া করবে আবার। উৎস হ্যাঁ, থেকে উৎপন্ন হবে, বিক্রিয়া করে ওইটাকে আবার পরিবেশ দূষণ ঘটাবে, তখন তাদেরকে সেকেন্ডারি বায়ু দূষক বলে। ওকে, ধর কোনো উৎস থেকে নাইট্রোজেন গ্যাস বাইরে এলো। ঠিক আছে? হ্যাঁ, নাইট্রোজেন হ্যাঁ, গ্যাসটা আবার পরিবেশে অক্সিজেনের সাথে মিশে গেলে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করলো। হ্যাঁ, নাইট্রোজেন ডাইঅক্সাইডটা তৈরি করার পর এরপর হচ্ছে বায়ু দূষক হিসেবে কাজ করতেছে। তার মানে সেকেন্ডারি বায়ু হুম, দূষক কি হয়? উৎস থেকে তৈরি হওয়ার পর আবার কোনো না কিছুর সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে দেন হুম, বায়ু দূষক হিসেবে কাজ করে। ঠিক আছে? ওকে, হ্যাঁ, তার মানে প্রাইমারি বায়ু দূষক কি, সেকেন্ডারি বায়ু দূষক কি, ওদের এক্সাম্পল গুলো পড়াই গেছে না? হ্যাঁ, ওকে। ওকে, এখন হচ্ছে দূষকের সিঙ্ক। সিঙ্ক মানে কি? এই যে এই দূষকগুলো আছে না যেগুলো বায়ু দূষণ করতেছে, হ্যাঁ, এই বায়ু দূষণ তারা করতেছে, এটাকে দূষক বলি। আর এই দূষকগুলো যদি হুম, কোনো জায়গায় জমা থাকে, যে জায়গায় জমা হুম, থাকতেছে ওটাকে বলা হচ্ছে দূষকের সিঙ্ক। ওকে, দূষকের সিঙ্ক থাকা হচ্ছে ভালো। এখন বেশি বেশি গাছ আচ্ছা, লাগানো কেন ভালো আমি তোকে বলি। কারণ আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড একটা কি দূষক না, প্রাইমারি বায়ু দূষক। হুম, তো হ্যাঁ, হ্যাঁ, গাছ কি করে? কার্বন ডাইঅক্সাইড শোষণ করে ফেলতেছে না, হ্যাঁ, হ্যাঁ, তার হ্যাঁ, মানে বায়ু দূষণ কম হচ্ছে না। হুম, এটাই বুঝাইছি। ঠিক আছে? তার মানে হ্যাঁ, গাছও কিন্তু একটা কি সিঙ্ক হিসেবে কাজ করতেছে, জমা রাখে হ্যাঁ, বায়ু দূষক হুম, গুলাকে, হুম, এখানে ওর নিজের কাছে জমা রেখে দেয় বা নিজের হ্যাঁ, কাছে ইউজ করে। তো পরিবেশের কোনো হুম, মাধ্যমে অনবরত কোনো দূষকের সাথে বিক্রিয়া করে দূষকের শোষণ, এই যে শোষণ করতেছে বা পরিমাণে হ্রাস করতে পারলে, হ্রাস করতেছে না, হ্যাঁ, শোষণ করে হ্রাস হুম, করতে পারলে ওই হুম, মাধ্যমে তখন ওই দূষকের সিঙ্ক বলা হয়। হ্যাঁ, ঠিক আছে? এক্সাম্পল যদি বলি, কার্বন ডাইঅক্সাইড সিঙ্ক হলো সবচেয়ে বিখ্যাত হচ্ছে সবুজ উদ্ভিদ। আর সমুদ্রের পানিও কিন্তু কাজ করে, সমুদ্রের পানি কার্বন ডাইঅক্সাইড টেনে নেয়। ঠিক আছে? ওকে, হুম, তার মানে সমুদ্রের পানি আর সবুজ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড সিঙ্ক হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, আর সালফিউরিক অ্যাসিডের সিঙ্ক হচ্ছে যে চুনাপাথর উৎস। চুনাপাথর উৎস, চুনাপাথর মানে ক্যালসিয়াম কার্বনেট। হ্যাঁ,
তো ক্যালসিয়াম কার্বনের সাথে যখন সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে ফেলে তখন ক্যালসিয়াম সালফেট হয়ে যায় আর কি। হ্যাঁ, হুম হুম তো হুম সালফিউরিক অ্যাসিডটাকেও আমরা চুনাপাথর কি টেনে রাখে আর কি, শোষণ ওকে করে রাখে বা আবদ্ধ করে রাখে। আর এর ফলে কি হচ্ছে, হুম সালফিউরিক অ্যাসিডটা বাইরে যেতে পারতেছে না, বাইরে যাওয়া গেলে পরিবেশ দূষণ হচ্ছে না। ওকে ঠিক আছে, হুম বইয়ের একদম প্রতিটা টপিক এখানে কিন্তু গুরুত্ব সহকারে পড়ানো হচ্ছে। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ অনেক এখানে বাংলা পড়াও আছে না, এগুলো তো অনেকগুলো বাংলা হ্যাঁ পড়ায়। তো এগুলো হ্যাঁ পড়ানো হচ্ছে যাতে আগ্রহ কোনো বাড়ায়। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ কারণ এগুলো নর্মালি আমরা সবাই কি করি, স্কিপ করে দিই দুম হুম করে, মানে হ্যাঁ স্কিপ করলে মারা খাবি। হ্যাঁ, ওকে এখন হুম হচ্ছে গ্রিন হাউস গ্যাসের প্রতিকার। তো গ্রিন হাউস গ্যাসের ওকে কথা বললে আমার একটা কথা মনে পড়ে। হ্যাঁ, কি আমার একটা ভাই, প্যারাগ্রাফ না আমার একটা ভাই আছে, হুম মানে কাকাতো ভাই আর কি। হ্যাঁ তো ও একবার মানে গ্রিন হাউস লিখছে যে, সবুজ ঘর তো আমরা ছোটবেলা হচ্ছে আমরা একটা পিসির কাছে পড়ছি ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত, আমাদের সব হ্যাঁ ভাই। তো হ্যাঁ আমার আমার পিসি বলতে আমার আবার আপন পিসি না, মানে একটু আরেকটা বেশি আরেকটা পিসি। আচ্ছা, ক্লাস 1 থেকে হুম ক্লাস 8 হুম পর্যন্ত ওনার কাছে পড়ছিলাম, সব ভাইরাই হ্যাঁ ওনার কাছে পড়ছি। তো উনি মানে আমার ভাইটার নাম ছিল আদিত্য আর কি। তো আদিত্য হ্যাঁ গ্রিন হাউস গ্যাস কি লিখছে এটা লেখার পর, হ্যাঁ এটা জানার পর উনি খালি মারতেছে আর হাসতেছে। ঠিক আছে? হ্যাঁ তো আমাদেরকে পড়ে শোনাইছে, আমার এটা মনে পড়ে গ্রিন হ্যাঁ হাউস গ্যাসের কথা। ও লিখছে হ্যাঁ গ্রিন হাউস গ্যাস হচ্ছে একটা সবুজ গ্যাস যেটা আমেরিকায় লাগানো হয়। ঠিক আছে, আমেরিকায় লাগানো কেন হয়, একটু তো বেসিক সায়েন্স ছিল, কারণ তাপমাত্রা সংক্রান্ত কিছু একটা আছে। ওর ওর হ্যাঁ মধ্যে হ্যাঁ এটা একটু বেসিক সায়েন্স ছিল যে তাপমাত্রা সংক্রান্ত কিছু, কিন্তু ওইটা কিভাবে লিখছে যে গ্রিন হাউস গ্যাসের ভিতর তাপমাত্রা, ঠান্ডা বেশি আমরা তাপমাত্রা ঢুকাই দিই। হ্যাঁ, সেজন্য তাপমাত্রা হ্যাঁ ঢুকাই দেওয়ার কারণে গ্রিন হাউস গ্যাসটা অনেক গরম থাকে। হ্যাঁ, একটু লিখলো ঠিক আছে, হ্যাঁ কিন্তু বলছে তাপমাত্রা বেশি থাকে বলে আমরা গ্রিন হাউস গ্যাসের ভিতর থাকতে পারবো না। হ্যাঁ, মানে ওই ঘরটার ভিতর আমরা থাকতে পারবো না, যে ঘরটা আমরা বানাইছি হ্যাঁ সবুজ ঘর। তো ঠিক আছে তাছাড়া তখন তখন তো ইএফটি বইয়ে গ্রিন হাউস মানে এরকমই দেখানো হইতো একটা হ্যাঁ, ঘর আছে হ্যাঁ, ওখানে অনেকগুলো গাছ আছে তো ও বলতেছে যে তার মানে আমেরিকায় যে গ্রিন হাউস গ্যাসটা আবার বানাইছে এটা আবার ফেল হয়েছে। কি বলে এগুলো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তো এটা পরে আমাদেরকে পড়তেছিল আর ওকে মারতেছিল, খালি হাসতেছে মারতেছে হাসতেছে মারতেছে। ইভেন স্কুলে ও সেন্ট মেরিজ স্কুলে পড়ছে আর কি। হ্যাঁ তো সেন্ট মেরিজ স্কুলে ও আমার ছোট ভাই, অনেক ছোট ভাই। ঠিক হুম আছে, তো ওর আরেক ভাই আমাকে কাহিনীটা বলতেছে আর কি যে স্কুলে কি হয়েছে তখন। হুম, তো হ্যাঁ ও বলতেছে যে প্রথমে বুঝছো দাদা ইয়া করছে, মানে হ্যাঁ খাতা দেখাচ্ছিল আর বলতেছে আদিত্য দাঁড়াও। তো হ্যাঁ আমার মাথায় আসছে আদিত্য তো কখনো ফার্স্ট হওয়ার কথাই না। হ্যাঁ, হ্যাঁ ওকে হ্যাঁ দাঁড়াইতে কেন বললো টিচারে। তো হ্যাঁ টিচার বলতেছে আদিত্যর মতন গ্রিন হাউস গ্যাস কেউ লিখতে পারেনি। হ্যাঁ, আমি তো অবাক, আমি বলছি কি রে, আদিত্য আমার থেকে জ্ঞানে ভালোবাসছে, এটা তো পড়ালেখা করে হ্যাঁ না। পরে হ্যাঁ যখন পড়ে শোনাইছে আর কি সবাইকে, তো এটা বললে মনে পড়ে। তো গ্রিন হাউস গ্যাস, এখন গ্রিন হাউস গ্যাসটা নিয়ে আমাদের একটা কনফিউজ সৃষ্টি হয়। ঠিক আছে, কনফিউজটা কোথায়, গ্রিন হাউস হ্যাঁ গ্যাসকে আসলে ভালো না খারাপ, এটা মাঝে মাঝে দেখবি হুম যে ভালোর জন্য ইউজ করতেছে খারাপের জন্য ইউজ করতেছে। গ্রিন হাউস হ্যাঁ গ্যাসটা হচ্ছে যে আমরা নিজেরা যদি একটা ঘর বানাই, ঠিক হুম আছে, একটা গ্রিন হাউস গ্যাস ঘর বানাইলাম, কথার কথা হুম দাও, এটা হচ্ছে আচ্ছা একটা গ্রিন হাউস গ্যাস ঘর বানাইলাম। হুম গ্রিন হাউস গ্যাসের কাজটা কি, ঘরটা হচ্ছে এখানে টেম্পারেচার ঢুকলে, সূর্যের তাপগুলো হ্যাঁ ঢুকলে এখানে জমা থাকে, এখানে হ্যাঁ জমা থাকে আর বের হইতে পারে না। হ্যাঁ তো তার মানে আমরা যদি এখানে বিভিন্ন গাছ চাষ করি, হ্যাঁ, হ্যাঁ এগুলো গাছের জন্য অনেক ভালো না, গাছের তো সূর্যের আলো অনেক হ্যাঁ দরকার। হ্যাঁ হ্যাঁ তার মানে আমরা একটা গ্রিন হাউস গ্যাস ঘর বানাইছি, গাছের জন্য বানাইছি, গাছের উপকার করতেছি। হুম কিন্তু গ্রিন হুম হাউস গ্যাসটা যদি নিজে থেকে আমাদের বায়ুমণ্ডলে ক্রিয়েট হয়, হুম বায়ুমণ্ডলে ক্রিয়েট হয়, তাহলে এটা তো পরিবেশের জন্য ক্ষতিকর। হুম নিজে থেকে ক্রিয়েট হয়, আমরা ক্রিয়েট করতেছি না, নিজে থেকে যদি হুম ক্রিয়েট হয় তাহলে কি হবে, হুম বায়ুমণ্ডলের ভিতর তো শুধু গাছ না, এখানে আমরা আছি না, মানুষ আছে না, হ্যাঁ পশু পাখি হ্যাঁ আছে না। আমরা হ্যাঁ ঘরটা বানাইছিলাম গাছের জন্য, ঠিক আছে ওকে, কিন্তু নিজে হুম থেকে যখন ক্রিয়েট হয়ে যাবে বায়ুমণ্ডলে, এর প্রভাবটা পড়বে মাছের সবার উপর পড়বে না। হ্যাঁ তো গ্রিন হাউস গ্যাসগুলো কি আছে, বায়ুমণ্ডলে কিছু গ্রিন হাউস গ্যাস আছে, যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, হুম অক্সিজেন, হুম সিএফসি। এই গ্যাসগুলো মিলে কি করে, একটা গ্রিন হাউস গ্যাসের মতো চাদর সৃষ্টি করে, ঘর সৃষ্টি করে ফেলে। হুম এটা কি হুম করে, এখন যখন সূর্যের আলো এখানে এসে পৌঁছায়, হ্যাঁ সূর্যের আলো ঢুকতে পারে ঠিকই, কিন্তু বের হইতে আর পারে না, বের হইতে পারে না। হুম
বের হুম হতে না পারলে এখানে একটা অনেক তাপমাত্রা সৃষ্টি হচ্ছে না, তাপমাত্রা বাড়ছে। হুম হুম এই তাপমাত্রা হুম কি আমরা সহ্য করতে পারবো? না। তো এরকম আর কি আমাদের এখন পরিবেশের তাপমাত্রা অনেক খারাপ না, হ্যাঁ। এগুলো গ্রিন হাউস গ্যাসের প্রভাবে হচ্ছে আর কি। হুম তো বুঝতে বুঝছি। পারছি। হ্যাঁ। মানে এটাকে কি বলা হয়, গ্রিন হাউস ইফেক্ট। বৈশ্বিক উষ্ণায়ন নাকি? হ্যাঁ, ওই তো ঠিক আছে, তো বৈশ্বিক উষ্ণায়ন। বৈশ্বিক উষ্ণায়ন বেড়ে যাচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, হ্যাঁ কি কি আছে হ্যাঁ না? হ্যাঁ ওকে। হ্যাঁ তো হ্যাঁ তো এটাই বলতেছে, তো গ্রিন হাউস গ্যাসটা তার ওকে। মানে কি বায়ুমণ্ডলে উপস্থিত যে সকল গ্যাস পৃথিবীকে ঢালের মতন ঢেকে রাখে, উত্তপ্ত পৃথিবী পৃষ্ঠ থেকে বিগলিত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয়। হুম মানে তাপটা আসতে দিছিল ঠিকই, কিন্তু ফিরে যেতে আর বাধা দিচ্ছে। হুম পৃথিবী কিন্তু সবসময় একটা কাজ করে, ওর মধ্যে যে গ্যাস, যে ইয়াটা আসে, তাপটা আসে, তাপটাকে আবার ফিরাই দেয়। হ্যাঁ, হ্যাঁ। এখানে ওজোন লেয়ার না? হ্যাঁ, তাপটাকে আবার না, ওজোন হুম। লেয়ারের কাছে এখানে না, যখন ভূপৃষ্ঠে আসে ওজোন লেয়ারের কাজ আছে একটু আচ্ছা। পর, ঠিক আছে। ওকে। ভূপৃষ্ঠে আসে, ভূপৃষ্ঠে এসে বাড়ি খেয়ে আবার ফিরে যায়, এটা হচ্ছে নর্মাল কথা, হুম মনে রাখ। কিন্তু ফিরে যাওয়ার সময় হুম এখানে যদি ওই যে গ্রিন হাউস গ্যাসের আস্তরণটা থাকে, তাহলে ফিরে গেলে আর এখানে যাইতে পারে না, ঠিক আছে, এখানে হুম জমা হয়ে যাবে। তো জমা হয়ে গেলে এখানে তাপমাত্রা হুম সৃষ্টি হয়। হুম তো যে গ্যাসগুলো এই কাজ করে এদেরকে গ্রিন হাউস গ্যাস বলা হয়, ঠিক আছে। ওকে। তো হুম। গ্রিন হাউস গ্যাসের উদাহরণ: কার্বন মনোক্সাইড, সরি, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, মনোক্সাইড, অক্সিজেন, সিএফসি, মিথেন, O3। N2O, ঠিক আছে, জলীয় বাষ্প। হুম হুম সব থেকে বেশি হচ্ছে দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ওকে। সব থেকে বেশি। হুম। এরপর মিথেন, এরপর মনে হয় সিএফসি, এটা একটা বইতে চার্ট আছে, এটা পরে ফেলিস, ঠিক কি আছে। ফ্লোরোকার্বন না এটা, সিএফসি টা? সিএফসিটা তো ক্লোরোফ্লোরো কার্বন, এটা কাজ করে, ক্লোরোফ্লোরোকার্বন, কিন্তু হ্যাঁ হ্যাঁ। ক্লোরোফ্লোরো কার্বন কিন্তু এতটা বেশি থাকে না, ঠিক আছে। সব আচ্ছা। থেকে বেশি থাকে হুম। কে? কার্বন ডাইঅক্সাইড, গ্রিন হাউস গ্যাস সে। কার্বন ডাইঅক্সাইড। এটা হুম। সবসময় মনে রাখতে হয়, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সব থেকে বেশি গ্রিন হাউস গ্যাস। হ্যাঁ তো হ্যাঁ। কোনটা বেশি থাকে, কোনটা কত পার্সেন্ট থাকে, কোনটা কত পার্সেন্ট, এটা বইতে আছে, বই থেকে একটু করে দেখে নিলে হবে। হ্যাঁ, ওকে। নোট খাতে পারলে সুন্দর করে একটু অ্যাডও করে দিস। হ্যাঁ, আচ্ছা। এখন হচ্ছে আমরা ক্লোরোফ্লোরো যে কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে বেশি থাকে সেটা? না না, বইতে দেখবি যে তো চারটি আছে, এই চারটা গ্যাস নিয়ে, যে কার্বন আচ্ছা আচ্ছা। ডাইঅক্সাইড এত পার্সেন্ট গ্রিন হাউস গ্যাসের জন্য দায়ী, মিথেন এত পার্সেন্ট হুম। দায়ী, অক্সিজেন এত পার্সেন্ট দায়ী, আচ্ছা ক্লোরোফ্লোরো কার্বন এত পার্সেন্ট দায়ী, ঠিক আচ্ছা আছে, ঠিক আছে। ঠিক আছে। আর হ্যাঁ এখন আমরা পড়বো, যেহেতু কার্বন ডাইঅক্সাইড, মিথেন এগুলো নিয়ে আমরা আগে জানতাম, এগুলো নিয়ে পড়ালেখা করলে লাভ নাই, আমাদের পড়তে হবে নতুন একটা গ্যাস পাইছি, সেটা হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন। হুম, হ্যাঁ ক্লোরোফ্লোরো কার্বন গ্রিন হ্যাঁ। হাউস গ্যাস হিসেবে কাজ করে, প্লাস আরেকটা কাজ করে, ওজোন স্তরকে ধ্বংস করে। ওজোন আচ্ছা। স্তর মানে কি? ওজোন স্তর হচ্ছে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে O3 একটা লেয়ার থাকে, এটাকে ওজোন স্তর বলে। হ্যাঁ তো ওজোন স্তর কিন্তু হ্যাঁ। আমাদের জন্য ভালো, কেন ভালো? সূর্যের যে অতিবেগুনি রশ্মি আছে, ইউভি রশ্মি, হুম। সূর্যের মধ্যে মধ্যে কিন্তু সব ধরনের রশ্মি পাওয়া যায়, অবলোহিত রশ্মি, অতিবেগুনি হ্যাঁ রশ্মি, দৃশ্যমান আলো, যত আলো আছে হ্যাঁ সবকিছু হ্যাঁ। মিশ্রিত কিন্তু সূর্যের আলোতে। সূর্য থেকে এটা আসে। হুম, তো ওখানের মধ্যে একটা ইউভি রশ্মি আছে না, অতিবেগুনি রশ্মি। হ্যাঁ তো হ্যাঁ। ইউভি রশ্মিটা আমাদের জন্য অবশ্যই কি? ক্ষতিকর। ক্ষতিকর, ক্ষতিকর। হ্যাঁ। তো ওজোন লেয়ার কি করে? ইউভি রশ্মিটা কি করে? শোষণ করে ফেলে। শোষণ করে ফেলে। আমি যদি বলি এটা যদি পৃথিবী হয়, ওজোন লেয়ারটা তো স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে, ধর এটি এদিকে আছে, তো ইউভি রশ্মিটা হুম এদিকে আসার সময় ওজোন হুম লেয়ারে শোষিত হয়ে যায়, এদিকে আর আসতে পারে না। হুম এদিকে আসতে না পারলে হুম। আমাদের উপর পড়তেছেও না, আর আমাদের উপর না হ্যাঁ পড়লে আমাদের ক্ষতি হচ্ছে না। হ্যাঁ। ইউভি রশ্মি কিন্তু অনেক ডেঞ্জার জিনিস, এটা পড়লে কিন্তু ক্ষতি। হুম হুম হ্যাঁ, কি হুম। কি হয় এগুলো আমরা পড়বো একটু পর। ওকে। তার মানে এই সিএফসি গ্যাসটা কি করে? এই ওজোন স্তরটাকেও ধ্বংস করে। গ্রিন হাউস হ্যাঁ। গ্যাসে তো প্রভাব ফেলতেছে, আবার কি কি ধ্বংস করতেছে? ওজোন লেয়ারটাকে আস্তে আস্তে ধ্বংস করতেছে। ধ্বংস করতেছে, হ্যাঁ। তার মানে এটা খারাপ। হুম বাজারে ব্যবহৃত বহুল সিএফসি গ্যাস হচ্ছে যে CFC11, CFC12, ঠিক আছে। হুম হুম। সিএফসি গ্যাসটা নর্মাল আমরা ফ্রিজ ইউজ করতে, ফ্রিজ থেকেও আসে, তারপর এসি ইউজ করতেছি, এসি থেকে বের হয় সিএফসি গ্যাস। হ্যাঁ, ওকে। হুম এখন হচ্ছে যে, হ্যাঁ, সিএফসি সংকেত নির্ণয়, হুম। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। আচ্ছা তোকে আমি একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিব, এই টেকনিক মনে হয় না বাকিরা জানে, আচ্ছা বাকিরা জানে বলে মনে হয় না, ঠিক আছে। আচ্ছা। হুম। এই যদি টেকনিকটা যদি না শিখাই দিতাম, তুই যে কি প্যারা খাইতি। ওকে। CFC11 এর সংকেত একটা, CFC12 এর সংকেত একটা, CFC112 এর সংকেত একটা, ঠিক আছে। এক একটা সিএফসি সংকেত এক একটা, তোর সংকেতটা নির্ণয় করবে কেমনে? হুম, হুম। সিএফসি, তার মানে আমরা এটা জানি সিএফসির সাথে একটা নাম্বার দেওয়া থাকে, CFC 11, হ্যাঁ। 12। আমরা কি করবো? হুম। নাম্বারটার সাথে 90 যোগ করে দেবো। আচ্ছা। তো নাম্বারটার সাথে 90 যোগ করলে কি হবে? ধর আমি যদি একটা কথা বলি CFC11,
হুম তো CFC 11 এর সাথে 90 যোগ করলে কত হয়? 111 না? একশো সরি 101। একশো 101। হ্যাঁ 101 এর হ্যাঁ মধ্যে শতক করে যেটা থাকবে হুম এটা কার্বন সংখ্যা। হ্যাঁ মাঝখানে যেটা থাকবে মানে একক দশক, দশক ঘরে যেটা থাকবে এটা কত? হ্যাঁ হাইড্রোজেন হ্যাঁ সংখ্যা। আর একক ঘরে আচ্ছা যেটা থাকবে এটা ফ্লোরিন সংখ্যা। ক্লোরোফ্লোরোকার্বনের হাইড্রোজেন কোথায় থাকবে? এখন তোকে আমি বলতেছি কোথায় থাকবে, উদাহরণ আস্তে আস্তে ওকে আগাক, ঠিক আছে? তার মানে হুম আমরা যদি CFC 11 এর সংকেত লিখতে বলে, CFC 11, হুম দেখ এই টিকটাতে শুধু একটা জিনিস বাদ যাচ্ছে, ক্লোরিন বাদ যাচ্ছে না? হ্যাঁ কিন্তু যে জিনিসটা নাই ওই জিনিসটা আবার অ্যাড হচ্ছে, হাইড্রোজেন। হাইড্রোজেন কি এখানে আছে? না কিন্তু ক্লোরিন এই হচ্ছে। যেটা আমরা উদাহরণ দেখতে দেখতে বুঝবো, আগে CFC 11টা বুঝি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা CFC 11 আমরা কি বলছি, 11 সাথে 90 যোগ করবো, তার মানে 101। তার মানে 101 এর মধ্যে এক হচ্ছে কার্বন সংখ্যা। আমরা কি করবো, হুম কার্বনটাকে মাঝখানে দিব, কার্বনের 4 হাত না, হুম 4 হাত দিয়ে দিব, হুম 4 হাত দিয়ে দিব, ঠিক আছে? হুম তার মানে একটা কার্বন হুম আছে। এটা তো ফিল আপ হয়েছে, সত্য কন্ডিশন। হ্যাঁ হ্যাঁ দশক করে কি থাকবে, হাইড্রোজেন থাকবে। হাইড্রোজেন কয়টা আছে? শূন্য, হ্যাঁ শূন্য না? হুম তার মানে কোনো হাইড্রোজেন এখানে থাকবে না। ওকে, হুম CFC 11 এ হুম ওয়ান আছে, ফ্লোরিন আছে কয়টা? একটা না? তো একটা ফ্লোরিন অ্যাড করলাম, হুম যে হাতগুলা ফাঁকা থাকবে এখানে ক্লোরিন বসাই দিব। ওকে তার মানে CFC 11 এর সঙ্গে কি, CCl3 ক্লোরিন, ও আচ্ছা ঠিক আছে? এটা হচ্ছে CFC 11 এর সংকেত। হুম এই যে বুয়েটে আসছে, হুম বলছে পাশের রাসায়নিক সংকেত লেখা ফেরন 12। ফেরন 12 মানে কি? ফেরন CFC এর বাজারজাত নাম হচ্ছে ফেরন, মানে ফেরন মানে CFC। হুম তো কি বলছে, ফেরন 12। আমি যদি এটা এখন তোর সামনে করি, 12 মানে কি? হুম 12 এর সাথে আমরা কি যোগ করব? 90 যোগ করব, 90 তাহলে 102 হবে। হুম 102 এখানে 1 হচ্ছে কার্বন সংখ্যা, 0 হচ্ছে হাইড্রোজেন সংখ্যা, হাইড্রোজেন 2 হচ্ছে কি ফ্লোরিন সংখ্যা। ক্লোরিন সংখ্যা তার মানে একটা কার্বন আছে দিলাম, 4 হাত আছে। একটা ফ্লোরিন আছে কয়টা? দুইটা, দুইটা ফ্লোরিন দিলাম। দুইটা হাইড্রোজেন তো নাই বলেই দিছে শূন্য, তার মানে বাকি হুম দুইটা হাত হুম কি দিয়ে পূরণ হবে? ক্লোরিন দিয়ে। ক্লোরিন হবে তার মানে ফেরন 12 এর সংখ্যা হচ্ছে বুঝলাম কি CCl2 ক্লোরিন 2। হুম বুঝতে পারছি? হ্যাঁ এখন ফেরন 11 12 114, পারবো 11 12 টো করছি, 114 টি বছর হাইড্রোজেন করতে আসছে। 114 না? হুম 114 সাথে হুম 90 যোগ করলে 204 হয়। হ্যাঁ 204 এর মধ্যে 2 হচ্ছে কি নির্দেশ করে কার্বন সংখ্যা, 0 হচ্ছে হাইড্রোজেন কার্বন সংখ্যা, সংখ্যা 4 হচ্ছে ফ্লোরিন সংখ্যা, ঠিক আছে? হুম হাইড্রোজেন, আচ্ছা হাইড্রোজেন আসছে এখানে, এই যে এখানে, না হুম এখানে, এখানেও আসেনি। হাইড্রোজেন একটা ছিল, কোথাও দিবে, হুম ঠিক আছে? যদি দেয় তাহলে তো সমস্যা নেই, সমস্যা আছে? আচ্ছা হাইড্রোজেন তো আর এক আছে, হুম ধর কথার কথা হুম এক আছে, তার মানে এখান থেকে কোন একটা জিনিস কমবে। হ্যাঁ, হুম কার্বনের 4 হাত আছে, তখন ফ্লোরিন দিবি, ফ্লোরিন কয়টা সিট অ্যাড করবি, হাইড্রোজেন কয়টা সিট অ্যাড করবি, বাকি যে হাতগুলো ফাঁকা থাকবে ওখানে ক্লোরিন অ্যাড করে দিবি। আচ্ছা বুঝতে পারছি? তো আমি কেমনে বুঝবো যে ওখানে আচ্ছা এখানে হাইড্রোজেনের জিরো আছে সবগুলোতে আচ্ছা যেখানে ওয়ান থাকবে বুঝছি 90 যোগ করার পর। হুম হুম তো 114 সাথে এখানে ব্যাপার হচ্ছে, দেখ কার্বন দুইটা আছে, তার মানে আমাদের কি কি করতে হবে? কার্বন দুইটা লিখতে হবে। হুম অবশ্যই একটা কার্বন একটা কার্বনের সাথে যুক্ত থাকতে হবে, নাহলে তো এটা যৌগ গঠন হ্যাঁ হচ্ছে না। হ্যাঁ তার মানে প্রতিটা কার্বনের 3 হাত ফাঁকা আছে। যেখানে হ্যাঁ হাইড্রোজেন ফ্লোরিন আছে 4টা, হাইড্রোজেন 0। তার মানে আমরা হাইড্রোজেন 0 এই ব্যাপারটা পরে নিব, আগে ফ্লোরিনের কাজটা করি সবসময়, ঠিক আছে? তো ফ্লোরিন 4টা, হুম তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি যে এখানে 3টা ফ্লোরিন দিয়ে দিলাম আর এখানে একটা ফ্লোরিন দিয়ে দিলাম। হুম কিন্তু এটা কেন করব? ও মন খারাপ করবে না, ওকে ফ্লোরিন কম দিছি, হ্যাঁ তাহলে দুজনকে সমান করে দিই। 4টা আছে, হুম ওকে 2টা দিই, ওকে দুটো দিই ওকে 2টা দিই। হ্যাঁ, হুম আর হাত ফাঁকা থাকবে, এগুলাতে ক্লোরিন বসাই দিব। ওকে তার মানে আমাদের প্রথম হিসাব করতে হবে কার্বন কয়টা আছে, তারপর হিসাব করতে হবে ফ্লোরিন কয়টা আছে, ফ্লোরিন অ্যাড করে দিব। হাত যত ফাঁকা থাকবে ওখানে ক্লোরিন অ্যাড করে দিব। আর যদি হুম হাইড্রোজেন সহ হিসাব করতে হয়, তার মানে প্রথমে কার্বন হিসাব করব, তারপরে হচ্ছে ফ্লোরিন হুম হিসাব করবো, ফ্লোরিন একটা অ্যাড করে দিব, হাইড্রোজেন কয়টা আছে এটাও অ্যাড করে দিব হাতে। হাত হুম যতটা ফাঁকা থাকবে ওখানে ক্লোরিন অ্যাড করে দিব। ওকে ইজি না একদম? হুম এবার হচ্ছে গ্রিনহাউস গ্যাসের প্রতিক্রিয়া। গ্রিনহাউস গ্যাস থাকার কারণে কি হচ্ছে, ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এখানে হুম কিছু কথা লেখা আছে, এগুলো পড়ে ফেলবি। ওকে সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা বৃদ্ধির হুম ফলে। তারপর ওজোন স্তরের ধ্বংস হচ্ছে। হ্যাঁ হ্যাঁ তারপর তো মানুষের প্যারাগ্রাফ লিখতে তো অভ্যাস হয়ে তো গেছে এগুলো তো বাচ্চাদের পরে, এগুলো পড়ে ফেলবি, হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক আছে?
হুম তারপর উদ্ভিদের উপর প্রভাব ফেলতেছে, এগুলো শেষ। এবার বলছি এসিড বৃষ্টি, ঠিক আছে? এসিড বৃষ্টি নিয়ে হুম প্রশ্ন করছিলি, তাহলে এসিড হ্যাঁ বৃষ্টিটা আমরা পড়ি। এসিড বৃষ্টি কখন ওকে বলবো এটা এসিড বৃষ্টি? বৃষ্টির পানির পিএইচ হুম যখন 5.6 এর নিচে চলে যাবে তখন এটা এসিড বৃষ্টি, ঠিক আছে? ওকে এসিড মানে কি? হুম পিএইচ 7 এর কম। তো হ্যাঁ পিএইচ এর 7 এর কম হলে যে এটাকে এসিড বলবো এমন না। এটা পিএইচটা নরমালি 5.6 এর নিচে নেমে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা হুম তো এসিড বৃষ্টির সৃষ্টির কারণ, হুম তো এসিড বৃষ্টির সৃষ্টির কারণটা কি? এসিড বৃষ্টির মূল কারণ হচ্ছে যে মানব সৃষ্ট বায়ু দূষণ। ওকে, হুম এসিড বৃষ্টিতে মূলত 60 থেকে 70% সালফিউরিক অ্যাসিড থাকে, 30 থেকে 40% হুম নাইট্রিক অ্যাসিড থাকে। তো আমাদেরকে যদি আচ্ছা এমসিকিউ তে প্রশ্ন করে যে হুম নিচের কোনটি সবচেয়ে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, অবশ্যই সালফিউরিক হুম অ্যাসিড। আর যদি বলে হ্যাঁ কোনগুলো অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, তাহলে দুইটাই হবে, নাইট্রিক অ্যাসিড আর ওকে সালফিউরিক অ্যাসিড। যেহেতু 60 থেকে ওকে 70% সালফিউরিক অ্যাসিড থাকে, তার মানে সবচেয়ে বেশি দায়ী সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড হ্যাঁ তবে কিছু পরিমাণ সালফিউরিক অ্যাসিড, সরি, সালফিউরিক অ্যাসিডও বিদ্যমান থাকে, মানে মাঝে মাঝে সালফিউরাস মানে SO3 হুম হ্যাঁ বিদ্যমান থাকতে পারে অ্যাসিড বৃষ্টির মধ্যে। ওকে তো কলকারখানা তরলের আশেপাশে বেশি পরিমাণে অ্যাসিড বৃষ্টি হয়। হুম, হুম কলকারখানার চারপাশে হচ্ছে বেশি পরিমাণে অ্যাসিড বৃষ্টি হয়, যার পিএইচ এর পরিমাণ 3.5 থেকে 5.6 হতে পারে। হুম, হ্যাঁ অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব, এই যে তাজমহলে মার্বেল পাথর ক্ষয়প্রাপ্ত হচ্ছে অ্যাসিডের কারণে। হুম, তাই নাকি হুম, অনেকটা ক্ষয় হয়ে যাচ্ছে না? এখন গেলে দেখি যে শুরুতে যেমন ছিল এমন না, এগুলা বিশ্রী হয়ে ও গেছে। যাই তো নাই যাওয়া হবে না কখনো। তাজমহল কোথায়? ইন্ডিয়া ইন্ডিয়া গেলে আমি হয়তো যাইতে পারি। হ্যাঁ ঘুরে আসো যাবো একদিন তাজমহল, বউকে নিয়ে যাবো। বউকে নিয়ে যাবো আর কি তারপর বউকে বলবো যে কি, সাথে আমাকে আর মেঘা দিদিকে নিয়ে যাও নিলাম। ঠিক আছে তারপর বউকে বলবো যে কি, দেখো সম্রাট শাহজাহান তার বউ তোমার মমতাজের জন্য এটাই। মার্বেল হ্যাঁ পাথর দিয়ে তাজমহল বানাইছে, আমি হলে তো রূপার পাথর হ্যাঁ দিয়ে বানাইতাম। মার্বেল পাথর কোনো ব্যাপার হইলো? ওখানেও তোমার ফাপড়বাজির কারণে না হম, তাহলে দেখ, তাজমহলে মার্বেল পাথর হচ্ছে কি ক্ষয়প্রাপ্ত হচ্ছে, হুম ধাতুর তৈরি ব্রিজ, তারপর হচ্ছে অট্টালিকা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, মানে ভাস্কর্য টাস্কর্য এগুলো ক্ষয়প্রাপ্ত হবে আর কি, ঠিক আছে? হুম হুম স্বাভাবিক এসিড বৃষ্টি পড়তেছে না, এসিড। হ্যাঁ তারপর হচ্ছে জলজ পানির উপর হুমকির মুখে পড়ে। তো পানিতে মাছের ডিম হুম হ্যাচ, কি বলে, হ্যাচিং বাধাপ্রাপ্ত হয়। হ্যাঁ চিনি আর একটা হবে আর কি, বানালি গিয়ে দিবি। হুম, মাটি অনুর্বর আচ্ছা হয়, মাটি অনুর্বর হুম হয়, ঠিক আছে? হুম অনুর্বর হয় মানে কি, এখানে উর্বরতা কমে যায় চাষাবাদ কমে ইয়ে হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। হুম, হ্যাঁ তো তার মানে আমরা এটা জানতে পারছি কি, কোন রকম সালফিউরিক ইয়া কি বলে, সালফিউরিক অ্যাসিড হচ্ছে কি কিসের জন্য দায়ী? অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, তাই না? হ্যাঁ একটু আগে জানছি না, সব থেকে বেশি অ্যাসিড হ্যাঁ বৃষ্টির হ্যাঁ জন্য সালফিউরিক অ্যাসিড, কারণ সালফিউরিক অ্যাসিড হচ্ছে 60 থেকে 70% সালফিউরিক অ্যাসিড থাকে অ্যাসিডে, সরি বৃষ্টিতে, অ্যাসিড বৃষ্টিতে। হ্যাঁ তার হ্যাঁ মানে মেইনলি প্রবলেমটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডকে নিয়ে, নাইট্রিক অ্যাসিড কম থাকে 30 থেকে 40%, তো নাইট্রিক অ্যাসিড নিয়ে খুব একটা আমাদের মাথা ব্যথা নেই, ঠিক আছে? ওকে আমাদের মাথা হুম ব্যথা কি সালফিউরিক অ্যাসিড নিয়ে। ওকে তো অ্যাসিড বৃষ্টির প্রতিকার কেমনে করবো? গণসচেতনতা, এটা তো নর্মাল সব জায়গায় লিখে দিবি, হ্যাঁ। হুম 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 আর পানিতে আর জমিতে হচ্ছে চুনাপাথর নিক্ষেপ করবো। ধন্যবাদ নিক্ষেপ পানিতে জমিতে কেন হুম চুনাপাথর নিক্ষেপ করবো? পানিতে জমিতে চুনাপাথর নিক্ষেপ নিশ্চয় করলে, জানি চুনাপাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ হ্যাঁ ক্যালসিয়াম কার্বনেট। তো ক্যালসিয়াম কার্বনেট আর সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কি করে ফেলে? ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেট তৈরি করে ফেলে, তাই না? হ্যাঁ ক্যালসিয়াম সালফেট তৈরি করে ফেলে। হ্যাঁ এখানে তো 2 দিতে হবে না, কারণ সালফেটের জন্য 2, ক্যালসিয়ামের জন্য 2, কাটাকাটি গেছে, ঠিক আছে? ওকে হুম এটা হচ্ছে একটা নিয়ম। হুম আরেকটা নিয়ম হচ্ছে যে কলকারখানা দেখতে অনেকটা এরকমই না? এখানে চিমনি থাকে, হ্যাঁ যে চিমনি দিয়ে গ্যাস গুলা হ্যাঁ বের হ্যাঁ হয়, এই গ্যাস গুলাকে হ্যাঁ বলা হয় ফ্লু গ্যাস, ঠিক আছে? ওকে তার হুম মানে ফ্লু গ্যাসে কি কি থাকে? হাইড্রোজেন সালফাইড থাকে, সালফার ডাই অক্সাইড থাকে, সালফার ট্রাই অক্সাইড থাকে। সালফার ট্রাইঅক্সাইড তার থাকে মানে হুম এমসিকিউ তে যদি আসে নিচের কোনটি ফ্লু গ্যাসে থাকে, পারবি না? এই তিনটা হুম গ্যাসের মধ্যে একটা থাকবে অপশনে। হ্যাঁ হ্যাঁ বা বলতে পারে নিচের কোন তিনটি ফ্লু গ্যাসে থাকে? হাইড্রোজেন হুম সালফাইড, সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড। হুম হুম এখান থেকে সালফার ডাই অক্সাইডটা বেশি মূলত সালফিউরিক অ্যাসিড তৈরি করার জন্য দায়ী, ঠিক আছে? হুম কোনটা? হুম সালফার ডাই অক্সাইডটা। ওকে তো সালফার ডাই অক্সাইড যখন সালফিউরিক অ্যাসিড তৈরি করার জন্য দেয়, আমরা যদি কোনোভাবে ফ্লু গ্যাস থেকে
হুম। সালফার ডাইঅক্সাইডটাকে সরাই ফেলতে পারি, হ্যাঁ, তাহলে সালফিউরিক অ্যাসিড তৈরি হওয়ার চান্স খুব কম। তৈরি হওয়ার চান্স কমে যাবে। হ্যাঁ। তো এই পদ্ধতিটাকে বলে এফজিটি প্লান্ট। হুম। এফজিটি প্লান্ট কি করে, ফ্লু গ্যাসকে এফজিটি প্লান্টের মাধ্যমে চালনা করলে হ্যাঁ, কি হয়, সালফার ডাইঅক্সাইড গ্যাস শোষিত হয়ে যায়, আর ফলে হ্যাঁ। এই যে ফ্লু গ্যাসকে এফজিটির মধ্যে চালনা করছি, চালনা করার ফলে হুম। এখান থেকে একটা গ্যাস মিসিং দেখতেছিস না, হ্যাঁ। সালফার ডাইঅক্সাইডটা মিসিং। হুম। ঠিক আছে, তার মানে এটাও একটা হ্যাঁ। প্রতিকারের নিয়ম। হ্যাঁ। এফজিটি প্লান্ট কি, এটা প্রশ্ন করিস না, এটা কেউ জানে না। ঠিক আছে, ওকে। এটা একটা মেশিন হইতে পারে। ঠিক আছে, আচ্ছা। এফজিটি প্লান্টের মধ্যে চালনা করতেছে, তার মানে অবশ্যই মেশিন কিছু একটা হবে। হ্যাঁ, ওকে। তাহলে তাহলে শেষ। ঠিক আছে, ও শেষ। হুম। এখন শেষ যেহেতু, তার মানে কি হুম। করতে হবে, তুই কালকে পরীক্ষা। কালকে যেগুলো পড়াইছি সেগুলো নোট করছোস? না, এখনো করিনি। তাহলে কেমন হবে, আজকের গুলো নোট করতে হবে না সব? হ্যাঁ, এখন করবো আর কি। তাহলে করে ফেল আস্তে আস্তে, ঠিক আছে। হ্যাঁ। আর আরেকটা ক্লাস নিব, কি ক্লাসের উপর, ওই প্রথমে যে টপিক গুলো ছিল ওগুলো দিচ্ছি প্রথমের আমি, গুলোর উপর। আশা করি তোকে হুম। একবার দেখাই দিলে হবে। হ্যাঁ, দেখাই কারণ দিলে হবে জাস্ট। কারণ এখন তো তোকে একদম বেসিক কেমনে বয়েলের সূত্রটা আসছে, চার্লসের সূত্রটা না, কোত্থেকে না। আসছে, হ্যাঁ, এটা তো দেখাই দেওয়ার কিছু নেই। না, হ্যাঁ, না। তো এটাই আর কি, ঠিক আছে, হ্যাঁ। তাহলে আজকে ছুটি। ওকে।